এর সাথে সাথে ইথানল যে অ্যাড করার কথা আছে পেট্রোল ডিজেলের সাথে, ইথানলের একটা পোর্শন আছে, সেটা অ্যাড করলে তার মধ্যে কিছুটা ইম্প্যাক্ট হয়। জঙ্গলের মধ্যে প্রচুর মেডিসিনাল প্লান্টস হয়। আমরা কিন্তু শুষ্কতর উষ্ণতর পৃথিবীর দিকে এগিয়ে যাব, যেখানে নাকি জল পাওয়াটা সমস্যা হবে। আমাদের একটাই মাত্র পৃথিবী আছে, অনলি ওয়ান প্ল্যানেট। যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে যদি কেউ গাছ কাটে, তাহলে একটা গাছের জন্য 5টা গাছ লাগানোর প্রভিশন। যারা বয়স্ক প্রজন্ম, তারা তো যাদের যা দেয়া দিয়েছেন, যা নেয়ার নিয়েছেন, মোটামুটি তাদের থেকে আর হয়তো খুব বেশি পাওয়ার থাকে না। নমস্কার, 100.1 মেগাহার্টজ CIR FM গোল্ডে এখনকার অনুষ্ঠান সঙ্গে স্পেশালিস্ট। আসলে এই বুধবারের সময়টা একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে আমরা কাটানোর জন্যই এমন একটা সময় এসে পৌঁছে যাই যেখানে বিশেষজ্ঞরা থাকেন আমাদের সঙ্গে, এবং অযথার অন্যথা নয়, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা কিন্তু আমাদেরকে একটু ভাবায়। আসলে এই যে গ্লোবালাইজেশন আমরা যেটাকে বলি, সেই কারণে, অর্থাৎ এই যে পরিবেশকে নিয়ে এত বেশি আমরা চিন্তিত, এত বেশি ভাবনা আমাদের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে গ্রো করছে, যেখান থেকে পরিবেশ কিন্তু নানানভাবে বিপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং সেই সম্ভাবনা থেকে মুক্তির একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু কিভাবে, কি করব, কি করব না, কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের চলতে হবে না, সবটাই তো আমরা জেনে থাকি এমনটা নয়। আমাদের একজন বিশেষজ্ঞ দরকার, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এই জিনিসগুলো করা উচিত, তাই তো? আজকের আমাদের সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা। কিন্তু কেন এই বিষয়, কেন আজকে আমরা নির্বাচন করলাম, তার একটা বিশেষ কারণ রয়েছে। আর দুদিন পরেই বিশ্ব পরিবেশ দিবস। একদম। সেটা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীটা শুধু মানুষের নয়, সমস্ত জীবের সেটা মিলিত আবাসস্থল। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, বাতাস, জল, মাটি, বন সবই আমাদের অস্তিত্বের ভিত্তি, তাই না কল্প? একদমই তাই। এবং সেই অস্তিত্ব সংকটটা তো প্রত্যেকটা মুহূর্তে দেখা দিচ্ছে, সেটা অবশ্যই আমাদের ক্রিয়াকলাপের কারণে। অর্থাৎ আমরা বেশি ভালো থাকব, এই ভালো থাকাটাই বোধহয় আমাদের জীবন, মানে ভবিষ্যৎ প্রজন্মকে বিপন্ন করার দিকে বোধহয় একটা ধাপ এগিয়ে দিচ্ছে। কিন্তু সেখান থেকে তো একটা মুক্তির রাস্তাও বার করতে হবে। একদমই তাই। আজ পরিবেশ দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যায় পৃথিবী সত্যি সত্যি অনেকটাই বিপন্ন হয়ে গেছে। এই দিনটা শুধু উদযাপনের নয়, সচেতনতার দিনও। সে কথাই মনে রেখে আমাদের আজকে সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে আমরা অতিথি করে নিয়ে এসেছি FM গোল্ডে শ্রী নীলাঞ্জন মল্লিক মহাশয়কে, IFS প্রাক্তন ডিরেক্টর, সুন্দরবন বায়োস্ফিয়ার রিভার্স। একদমই তাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমরা একদম শুরুতে জানবো, এই যে পরিবেশ বিপন্ন নিয়ে যে মানুষ দেখছি সচেতন, কিন্তু কোথাও সচেতনতাটা বোধহয় শুধুমাত্র মৌখিকভাবেই, কার্যকলাপে নয়। এই ব্যাপারে আপনি কিভাবে আমাদের মতামত দেবেন যে কেন এমনটা হচ্ছে? প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, লোকের সঙ্গে আমি আমার মতামত এবং আমার ধারণা এবং অভিজ্ঞতা যেটা শেয়ার করার জন্য এই আপনাদের কাছ থেকে সুযোগ পেয়েছি। এখানে আমার যেটা আপনার প্রশ্নের উত্তরে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, যেমন আপনি প্রোগ্রামের শুরুতেই আমরা বললাম কি যে 5 তারিখে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ওই জন্য আমরা আজকে অনুষ্ঠানটা করছি। এইরকম আমার মনে হয় কি যে এই ধরনের অনুষ্ঠান হওয়া জরুরি, কিন্তু প্রবলেমটা কি হয়, আমার অভিজ্ঞতা বলে যে কোনো সময় আমাদের এই কাজগুলো এই অনুষ্ঠান কেন্দ্রিক হয়েই রয়ে যায়। ধরুন আমাদের বিশ্ব বন্যপ্রাণ দিবস আছে একটা দিন, সেই দিন আমরা বন্যপ্রাণ নিয়ে কথা বললাম, পরিবেশ দিবসে পরিবেশ নিয়ে কথা বললাম, অরণ্য দিবসে অরণ্য নিয়ে কথা বললাম, বা তার আশেপাশে কিছু কাজ করলাম, কিন্তু বাকি সময়টা কিন্তু এটা নিয়ে আমরা ভাবলাম না। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্ব পরিবেশ দিবস ইউএন থেকে একটা ঘোষণা করা হয়েছে 5 জুন। সেটা ডেফিনেটলি ওয়েলকাম। সারা পৃথিবীতে লোকে সেটা উদযাপন করে, লোকের কাছে বিষয়টার গুরুত্ব উপস্থাপনার জন্য এবং তাকে এগিয়ে আসার জন্যে হয়তো প্রেরণা যোগায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই একটা দিন নয়, পৃথিবীতে প্রত্যেকটা দিনই যেন পরিবেশকে উদযাপন করার
আমরা মাথায় রাখি বিষয়টা, কারণ পরিবেশকে আমাদের রোজ প্রয়োজন, পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না। আমার ধারণা হচ্ছে এইটুকু যদি আমাদের দর্শকরা বা শ্রোতারা মাথায় রাখেন যে শুধুমাত্র অনুষ্ঠান কেন্দ্রিকতা নয়, রোজ প্রতিদিনের যে আমাদের জীবনযাপন, সেখানেও যেন আমরা এই যে শিক্ষা আজকে নিচ্ছি বা কালকে বা পরশু দিনের প্রোগ্রাম থেকে নেব, সেই শিক্ষাটা যেন আমরা প্রতিদিনের জীবনে যেন ব্যবহার করি, এটা আমার নিজের ধারণা। আচ্ছা আচ্ছা, এই যে বর্তমান সময়ে আমরা পরিবেশের একটা সমস্যার কথা বারবার বলছি, মূল সমস্যাটা কোন জায়গাটায়? দেখুন, পরিবেশের সমস্যা অনেকগুলোই আছে। যেমন যদি আমি খুব সাধারণভাবে জিনিসটা আলোচনা করি, আমরা আমাদের যেমন জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জের কথা সবাই জানেন। ক্লাইমেট চেঞ্জ আগে মানুষ মনে করতেন যে এটা সত্যি হচ্ছে কি হচ্ছে না, লোকের একটা সন্দেহ ছিল, কিন্তু অফ লেট কিছু দিনের মধ্যে আমরা এটা বুঝতে পেরেছি ক্লাইমেট চেঞ্জ একটা রিয়েল থিং, এটা হচ্ছে। কারণ কি, যে ধরুন আপনি দেখতে পাচ্ছি যে সিজনগুলো শিফট করে যাচ্ছে। আগে আমরা যে সময় বর্ষাকাল দেখতাম সেই সময় হয়তো হচ্ছে না, শীত যে সময় আসতো তার থেকে হয়তো পিছিয়ে যাচ্ছে, অন্যরকমভাবে হচ্ছে, গরম তীব্রতা বেড়ে যাচ্ছে। যে আমরা যখন ছোট ছিলাম যে ধরনের ঋতু পরিবর্তনকে আমরা দেখতে পেতাম, সেগুলো দিনে দেখতে পাচ্ছি না। অতএব এই পরিবেশের পরিবর্তনের মধ্যে আমাদের জলবায়ু পরিবর্তন একটা বড় থ্রেট। দেন এর সাথে সাথে যেটা খুব জড়িত আছে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব যে উষ্ণায়ন, সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এতে করে কি হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং তাতে করে কি হচ্ছে যে যেগুলো লো লাইং এরিয়া, যেগুলো দ্বীপ ভূমি, যেগুলো ধরুন আপনাদের মনে থাকবে হয়তো আন্দামানের জায়গা, লাক্ষাদ্বীপের জায়গা, আমাদের দেশের কথা যদি মনে করি, এছাড়া মনে করুন যে পলিনেশিয়ান আইল্যান্ডসের যে এরিয়াগুলো আছে, ওয়েস্ট ইন্ডিজের যে এরিয়াগুলো আছে, এরকম অনেক, আমি কয়েকটা নামের জন্য বললাম, কিন্তু এরকম অনেক জায়গা আছে যারা নাকি খুব লো লাইং, সমুদ্রের সাথে সাথে লাগোয়া। এবার সমুদ্র পৃষ্ঠের যদি জলস্তর বেড়ে যায়, তাহলে এই ভূমিগুলো আমরা হারিয়ে ফেলবো, এইটাও একটা মেজর। দেন সব থেকে আরেকটা বড় ইস্যু হচ্ছে পলিউশন। যে পরিবেশটাকে আমরা পেয়েছিলাম হয়তো 50 বছর আগে, আজকে সেই পরিবেশ আমরা রক্ষা করতে পারিনি। প্লাস্টিক পলিউশন, নয়েজ পলিউশন, জল দূষণ, আমি কোনটা নাম করব, এরকম 101 প্রবলেম আমরা ফেস করছি বর্তমানে। আচ্ছা আচ্ছা, আমাদের শ্রোতা যারা আছেন এই মুহূর্তে টিউন করেছেন 100.1 মেগাহার্টজ CIR FM গোল্ড, এবং যারা ফেসবুক পেজে লাইভ সরাসরি দেখছেন আমাদেরকে, তাদেরকে বলবো যে আপনাদেরও তো পরিবেশ নিয়ে নানান রকম প্রশ্ন থাকে। আসলে পরিবেশ নিয়ে সচেতনতা আমাদের বোধহয় কম বেশি সকলেরই আছে। তো সেই সচেতনতা থেকে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই থাকবে, এবং কিভাবে আপনাদের চলতে হবে, আগামী পদক্ষেপগুলো ঠিক কী হবে, আমাদের সঙ্গে যিনি আছেন অবশ্যই তিনি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। কিন্তু কোন কোন মাধ্যমে আসবেন সুদীপ্তদা একটু জেনে নিই। 9903059992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমাদের ফোন লাইন রয়েছে, আপনারা সরাসরি ফোন করতে পারেন, এবং সেই সঙ্গে ফেসবুক পেজ তো আমাদের রয়েছে। একদম এই মাধ্যমগুলো থেকে অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে। আমাদের সঙ্গে আজকে কে রয়েছেন নীলাঞ্জন মল্লিক, IFS প্রাক্তন ডিরেক্টর, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। একটা প্রশ্ন করি যে পরিবেশ রক্ষায় আমরা শুনে আসছি যে জঙ্গল বা বনভূমির একটা বিশেষ ভূমিকা রয়েছে, তো সেই বিশেষ ভূমিকাটা কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করেছেন আপনি। এই জঙ্গলের ভূমিকাটাকে যদি আমি আলোচনা করি, যেমন আমি বললাম যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, দূষণ হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি জঙ্গলের ভূমিকাটা না খুব ক্রুশিয়াল। এটা কীরকম, যে ধরুন জঙ্গল যদি দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ডিং ক্রপ যেটাকে আমরা বলি, যদি জঙ্গলটাকে আমরা অক্ষত রাখতে পারি, তাহলে এটা প্রায় বছরে 2.6 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডকে সিকোয়েস্ট্রেশন করতে পারে, সিঙ্ক করতে পারে, যেটা কার্বন সিঙ্ক হিসেবে আমাদের ধরুন মোটামুটিভাবে বলা যায় যে সারা পৃথিবীর যে জিওগ্রাফিক্যাল যে এরিয়া, আয়তন, তার প্রায় 30%-এর কাছাকাছি জঙ্গল আছে, আমি গ্লোবালি সবটা ধরে বলছি। সুতরাং এর ক্ষমতা হচ্ছে এই পরিমাণ কার্বনকে আটকে রাখার। এবং এটাতে কি হচ্ছে, এটা হচ্ছে ধরুন, এটা যদি আমি মোটা কথায় বলি, সেটা হচ্ছে যে ফসিল ফুয়েল জ্বালিয়ে যে পরিমাণ আমরা গ্রিন হাউস গ্যাস তৈরি করছি, তার 1/3 কিন্তু এটা বিরাট পরিমাণ। আচ্ছা, যতটা আমরা গ্রিন হাউস গ্যাসকে তৈরি করছি, ততটা তার 1/3 প্রায় এই জঙ্গল কিন্তু এটা কার্বন সিকোয়েস্ট্রেশনের মাধ্যমে করে রাখে। এছাড়াও ধরুন জঙ্গলের সাথে বায়োডাইভার্সিটির একটা বিরাট বড় ভূমিকা আছে। ধরুন এই জঙ্গল এলাকার মধ্যে
পৃথিবীর যত স্পিসিস আছে তার প্রায় 80% অ্যাম্ফিবিয়ান, 75% এভিয়ান মানে বার্ডস পপুলেশন, এবং প্রায় 70%-এর কাছাকাছি ম্যামোলিয়ান পপুলেশন এই জঙ্গলে থাকে। অতএব এই জঙ্গল যদি না থাকে তাহলে কিন্তু এদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এবারে আরেকটা যদি অন্যভাবে আমরা দেখি, এবার এই জঙ্গলটা যদি আমি নষ্ট করে ফেলি, কেটে ফেলি, তাহলে কিন্তু এই যে পরিমাণ সিকুয়েশন হচ্ছিল সেটা তো হবে না। তাহলে আপনি ভেবে দেখুন 1/3টা তো সিকুয়েশন হচ্ছে না, তাহলে কতটা পরিমাণে আমরা গ্লোবাল ওয়ার্মিং আরও বেড়ে যাচ্ছে। মানে এটা একটা দুধারী তরোয়ালের মতন কাজ করছে। যদি আমি রাখি তাহলে এরকম, আর যদি কেটে ফেলি তাহলে কিন্তু এর 3 গুণ সমস্যা আমরা ফেস করব, যদি আমি খুব সহজ করে বোঝাতে পারি কথাটা। একটু ফোনে দেখেন। হ্যাঁ, কেউ বোধহয় রয়েছেন আমাদের সঙ্গে 22488085 সরাসরি কথা হবে। কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, অনিমেষবাবু বলুন। আমার দুটি প্রশ্ন আছে, যে শহর এবং নগরের সুরক্ষার জন্য সেখানে কতটা জঙ্গল থাকা উচিত এবং সেই জঙ্গলে ম্যানগ্রোভ বৃক্ষ কতখানি থাকা দরকার, এটা যদি একটু আলোচনা করেন তো ভালো হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ অনিমেষবাবু। আমি এখন এটাই হ্যাঁ, আপনি এটা বলুন। আচ্ছা, আপনি প্রশ্নটা শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি উত্থাপন করেছেন। দুটো ভাগ আছে, একটা হচ্ছে উনি আরবান যে সমস্যাগুলো আছে তাতে জঙ্গলের ভূমিকা নিয়ে বলেছেন। বেসিক্যালি বলে রাখি, আমাদের যে ইন্ডিয়ার যে ফরেস্ট পলিসি আছে তাতে বলে যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার 1/3 জঙ্গল হওয়া উচিত, 30-33%-এর কাছাকাছি জঙ্গল হওয়া উচিত। তো আমরা যদি এরকম কোনো প্ল্যান শহরে কেউ থাকেন, সেখানে দেখবেন জঙ্গলের জন্য জায়গা রাখা হয়েছে। যদি চণ্ডীগড়ের কথা আমরা বলি, দেখবেন যথেষ্ট পরিমাণে জঙ্গল রাখা হয়েছে। আমাদের যে নিউ টাউন যেটা প্ল্যান্ট সিটি আছে খানিকটা, সেখানেও জঙ্গলের পরিমাণ রাখা হয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই অ্যাটলিস্ট 1/3 যদি নাও পারি, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানেই বৃক্ষরোপণের ভাবতে হবে কথা আমাদের। যেমন ধরুন শহরের মধ্যে যে মিডিয়ান বুলেভার্ড, দুটো রাস্তা যাচ্ছে, তার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটা গাছ রোপার জন্য অত্যন্ত আদর্শ জায়গা। ফুটপাথ যেখানে বড় আছে সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি বড় গাছ লাগাতে পারি। এছাড়া যতগুলো আমাদের পাবলিক বিল্ডিং আছে, যেটা সরকারি বিল্ডিং আছে, সেখানে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করতে পারি। এর সঙ্গে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করতে পারি তাদের যেটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর জন্যে। মানে আমি যেটা বলতে চাইছি, সবুজায়নকে একটা ম্যাসিভ স্তরে যদি নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই জঙ্গলটা, আমাদের যেটা তার যে উপকারটা আমাদের গ্রামে আরবান লোকেরা পাবে। বিকজ আরবান প্রবলেমটা কিন্তু আরও বেশি সিরিয়াস, কারণ এখানে পলিউশন বেশি, এখানে হিট বেশি, সুতরাং এখানে আমাদের জঙ্গলের প্রয়োজনীয়তাটাও বেশি। কিন্তু যেহেতু আমাদের স্পেস কম, যেখানে যেখানে স্পেস আছে সেখানে আমরা এটা ইউজ করতে পারি। দ্বিতীয় কথা, উনি ম্যানগ্রোভ সম্বন্ধে বললেন। অ্যাকচুয়ালি ম্যানগ্রোভের ব্যাপারটা হচ্ছে কি, ম্যানগ্রোভ হচ্ছে এমন ধরনের গাছ যেটাতে নাকি কিছু পরিমাণ লবণাক্ত আবহাওয়া লাগবে। মানে যেখানে লবণাক্ত জল আছে সেখানেই ম্যানগ্রোভ কিন্তু প্রপারলি আসে। সে কারণে সব শহরে ম্যানগ্রোভ হয়তো করা যায় না, কিন্তু যেহেতু আমরা কলকাতায় আছি, কলকাতার খুব কাছেই সুন্দরবন আছে, সেখানে আমরা কিন্তু ম্যানগ্রোভের প্লান্টেশন দীর্ঘদিন ধরে করে আসছি। এবং যে ম্যানগ্রোভ যে জঙ্গল আমাদের সুন্দরবন, যেটা আমাদের একটা বিশ্ব ঐতিহ্যের মধ্যে পড়ে, সেইটাকে তার যে 4200 স্কোয়ার কিলোমিটার পরিমাপের আমাদের জঙ্গল আছে, সেটাকে রক্ষা করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের বিভিন্ন প্রকল্প আছে, তার মাধ্যমে বন বিভাগ এবং অন্যান্য যে সরকারি দপ্তর আছে তারা সবাই মিলে একসাথে কাজ করছে। অতএব এক্সিস্টিং যে ফরেস্ট তাকে রক্ষা করা এবং সেখানে যেটা ব্ল্যাঙ্ক আছে সেই জায়গাতে আমরা নতুন করে ম্যানগ্রোভ তৈরি করা। কিন্তু সেটা নর্মাল যে কোনো শহরের জন্য নয়, যেখানে নাকি ম্যানগ্রোভ হওয়ার উপযোগী জায়গা সেই জায়গাতেই। বেশ। আচ্ছা, আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে, ফেসবুক লাইভেও প্রশ্ন করছে। যেমন মিনতি সাহা প্রশ্ন করেছে যে বন উজাড় হলে পরিবেশের উপর কিভাবে প্রভাব পড়ে? অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। আমি দেখছি যে আপনাদের শ্রোতারা কিন্তু খুবই মানে সচেতন, অত্যন্ত সচেতন। এটা আমাকে আরো ভালো লাগছে যে একটা আলোচনায় যে আমরা অংশগ্রহণ করছি তাতে শ্রোতারা এরকম মানে ফুল হার্টেডলি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আনছেন। যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম, যদি জঙ্গল উজাড় হয়ে যায় তাহলে কি হবে। প্রথমত আমাদের যে ওই 30% যে এই যেটা আমরা বলছিলাম যে কার্বন সিকুয়েস্ট্রেশন যেটা হয়, যেটা 1/3 অফ দ্য গ্রিন হাউস প্রডিউসড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা নাকি কার্বন সিকুয়েস্ট্রেশন করে জঙ্গল সেটাকে সিঙ্ক করে ধরে রাখে। জঙ্গলটা যদি না থাকে তাহলে সেটা রিলিজড হয়ে যাবে, সেটা গ্রিন হাউসের পরিমাণ আমাদের বাড়িয়ে দেবে, সেটা ডিরেক্টলি ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে আমাদের ইম্প্যাক্ট করবে। এইটা একটা দিক। তাছাড়া বায়োডাইভার্সিটি, যেটা আমি বললাম, যে জঙ্গল যেহেতু এই বিশেষ প্রচুর প্রজাতির গাছ এবং বন্যপ্রাণ দুক্ষেত্রেই, ফ্লোরা এবং ফনা যাকে আমরা টেকনিক্যালি বলি, সবটাই তো জঙ্গলেই আছে।
এবং আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে প্রচুর মেডিসিনাল প্লান্টস হয়। মেডিসিনাল প্লান্টসের কিন্তু বিরাট সোর্স হচ্ছে জঙ্গল, এবং জঙ্গল হচ্ছে একটা বিরাট জিন ব্যাংক। জঙ্গলকে হারিয়ে ফেললে কিন্তু আমরা এই মেডিসিনাল প্লান্টস, জিন ব্যাংক হারিয়ে ফেলবো। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে বেশিরভাগ জঙ্গলের মধ্যেই কিন্তু ওয়াটার রিসোর্স আছে। জঙ্গল যে আছে সে জল বাঁচানোর জন্যে জঙ্গলের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। অতএব যদি আমি জঙ্গলকে হারিয়ে ফেলি, জঙ্গলকে নষ্ট করে ফেলি, আমরা কিন্তু শুষ্কতর, উষ্ণতর পৃথিবীর দিকে এগিয়ে যাব, যেখানে নাকি জল পাওয়াটা সমস্যা হবে। আচ্ছা, ছোট করে এগুলোই বলা যায়। একটা এই রিলেটেড আর একটা প্রশ্ন এসেছে। সুজয় পাল বাগবাজার থেকে লিখছেন যে এই যে বন উজাড়ের কথা বলছেন, বন উজাড়ের প্রধান কারণগুলো কি কি? এটা যদি আমি বলি যে ধরুন এক একটা জায়গা এক এক রকম আছে। আমাদের দেশের কথা যদি আমি আলোচনা করি, আমাদের দেশে বন উজাড়ের প্রবলেম কিন্তু খুব সিরিয়াস নয়। আমাদের এখানে যে বন দপ্তর এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমি এন্টায়ার কান্ট্রি, আমাদের পশ্চিমবঙ্গ সমেত বলছি, খুব সচেতন। সেই কারণে এটা মোটার ওপর একটা জায়গায় আছে। কিন্তু খুব বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এনক্রোচমেন্ট। যে জঙ্গলের দিক, বিশেষ করে যেগুলো গ্রামগুলো জঙ্গলের সন্নিহিত, সেখানে দেখা যায় কি জঙ্গলগুলো এনক্রোচড হয়ে যাচ্ছে। কিছু অসাধু লোক সেই জঙ্গলটাকে কেটে ফেলে ধীরে ধীরে সেই জায়গাটা এনক্রোচ করে নেওয়ার চেষ্টা করছেন। সেখানে আমাদের বন দপ্তর খুব তৎপর হয়ে বিভিন্ন ক্ষেত্রে নেয় পদক্ষেপ, কিন্তু সেটা একটা বড় সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে কি, যে জঙ্গলের একটা কানেক্টিভিটি থাকে। ধরুন একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যাওয়ার জন্য একটা কানেক্টিভিটি থাকে, যাতে টেকনিক্যালি আমরা করিডোর বলি। আচ্ছা, জঙ্গলের যদি ওই জায়গাগুলো দখল হয়ে যায়, তাহলে করিডোরটা নষ্ট হয়ে যায়। এতে করে কি হয়, বন্য প্রাণের স্বাভাবিক যে মুভমেন্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের দক্ষিণবঙ্গে একটা হাতি, বা নর্থ বেঙ্গলেও যথেষ্ট পরিমাণে আছে, হাতির একটা উপদ্রব গ্রামের মধ্যে হয়। সেটার কিন্তু বড় কারণ এই করিডোর কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে এবং এনক্রোচমেন্ট। এই দুটোকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের ফোনে একজন বন্ধু রয়েছেন, দেখি উনি কি জানতে চাইছেন। 22488085 কে রয়েছেন? না, কেউ ছিলেন, এই মুহূর্তে ছিলেন নেই না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, উনি এই মোনালিসা মাইতিও এই রিলেটেড একটা প্রশ্ন এক্ষুনি যিনি যেটা বলা হলো যে বন বলছে এখানে যে বন ধ্বংসের ফলে বন্য প্রাণীর উপরে, সে জঙ্গলের ধ্বংসের ফলে মানে বন্য প্রাণীর উপরে প্রভাবটা কিভাবে পড়ে, সেই বিষয়ে প্রশ্ন করছেন। আশা করি খানিকটা উত্তর বোধহয় আমরা তো সেটাই বললাম, পাওয়া গেছে আর কি। আচ্ছা, আমরা আরেকবার দেখে নি কে রয়েছেন। নমস্কার, সঙ্গে কি রয়েছেন? হ্যালো, 22488085 এর সরাসরি। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন বলুন। রয়েছেন? নমস্কার, দাদা নিউটন থেকে জয়কৃষ্ণ মুখার্জি বলছি। বলুন। এই যে আলোচনাটা হচ্ছে পরিবেশ দপ্তরের না বন দপ্তরের। আমাদের আজকের বিষয় রয়েছে পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা। আমি যেটা মনে করছি, দেখছি প্লাস্টিক সব জায়গায় তো ফেলছে, গাছে গোড়ায় ফড়ায় ফেলছে। এইবারে একটা প্রথাগত ব্যাপার হয়ে গেছে কি, আমরা কোনো অভিযোগ পাইনি, আমাদের কেউ অভিযোগ করেনি। এই যে একটা বলছে, কিন্তু ইন্সপেক্টর নেই, কোনো ইন্সপেকশন করে এই যে ইনভেস্টিগেশন নেই যে সেগুলো রিপোর্টগুলো দেবে এবং সেরকম কিছু করবে। মনে হচ্ছে যে প্রশাসনিক একটু দুর্বলতা রয়েছে, মানুষের সচেতন হওয়া বেশ, যাই হোক, আমার বক্তব্য আমি বললাম। আচ্ছা, ঠিক নিশ্চয়ই, আছে, আপনি সঙ্গে সঙ্গে থাকুন। থাকুন। নিশ্চয়ই আপনার যে একটা ছোট্ট ক্ষোভের জায়গা উনি আছে, গাছের তলে কি ফেলার কথা বলছেন? প্লাস্টিক ফেলার কথা হ্যাঁ, বলছেন। এটা হ্যাঁ, উনি খুব জরুরি কথা বলেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা উনি বলেছেন, আমি তো বন দপ্তরের থেকে কাজ করছি, সুতরাং আমাদের কাজটা বেসিক্যালি বনের যে এরিয়া, নোটিফাইড ফরেস্ট এরিয়া, তার মধ্যে থাকে। হ্যাঁ। কিন্তু এটা সত্যি কথা যে উনি যেটা বলছেন, সে প্রবলেমটা কিন্তু সত্যি বড়। এই যে প্লাস্টিকের ক্ষেত্রে আমাদের পরিবেশ দপ্তর তো একটি আছেই, সেখানে আমার মনে হয় তারা ব্যবস্থা নেওয়ার জায়গায় নিশ্চয়ই আছেন, তারা সেটা বলতে পারবেন। তবে আমি এমনি সচেতন নাগরিক হিসেবে এবং একজন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে বলতে পারি যে এটা কিন্তু খুব জরুরি প্রবলেম। আমার নিজের মনে হয়েছে যে প্লাস্টিকটাকে না যদি ব্যান না করা যায় আমাদের সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম কোনোদিনও মিটবে না। এবং আমি মনে করি, আমি জানি না, আমি মানে এটা একটু হয়তো পলিসির প্রশ্ন আছে, এবং আমি মনে করি যে এই বন্ধটা তখনই হওয়া সম্ভব যখন নাকি ওই
যেটা পাতলা লেস দ্যান আই থিঙ্ক 40 মাইক্রনসের যে একটা হিসেব আছে, তার তার নিচের পলিথিন তৈরি করাটা যখন নাকি সোর্স থেকে বন্ধ হবে, আমাদের কারখানাগুলোতেই এইটা নিয়েই কাজ করতে হবে। মানে যারা এর তৈরি করে সেই দোজ ইন্ডাস্ট্রি শুড বি স্টপড অর পেনালাইজড, আমার নিজের মনে হয়। সেটার জন্য পরিবেশ দপ্তর আছেন, তারা ভালো করে বলতে পারবেন। তবে এটার জন্য কিন্তু আমি দেখেছি যে ধরুন মানুষের সচেতনতাটা খুব জরুরি। আমি যদি সিকিমে চলে যাই, সিকিমে কিন্তু আপনার প্লাস্টিক ব্যান করে দিয়েছে ban করা এবং আছে। প্লাস্টিক পাওয়াই যায় না। ঠিক। আমার মনে হয় যদি সেখানে লোকজন অত্যন্ত সচেতন, এবং আমরা এই প্লাস্টিকটা কি হয়, প্লাস্টিকটা তো বায়োডিগ্রেডেবল নয়, একটা প্লাস্টিক হয়তো 400 বছর লাগে ডিগ্রেড করতে। তো এইগুলো আমাদের নালাগুলোকে চোখ করে দেয়, যেটা আপনি বলছেন শহরে বিভিন্ন জায়গায় ডাম্প করে দেওয়া হয়। এতে এই যে সামনে বর্ষাকাল আসছে, একটা ওয়াটার লগিং এর প্রবলেম কলকাতায় খুব সিরিয়াস প্রবলেম। এই প্লাস্টিক কিন্তু আমি ওয়াটার অনেকটাই লগিং দায়ী। এর জন্য একটা বড় অনেকটাই দায়ী। অনেকখানি তো আমার মনে হয়েছে যে এটা যদি আমাদের তরফ থেকে একটা পলিসি লেভেল যারা ডিসিশন নেন, তারা যদি এটা নিয়ে ভাবেন, তাহলে হয়তো কিছু উপকার হতে পারে। একদম। ফোনে আরেকজন রয়েছেন, একটু কেউ? দেখে নিই। নমস্কার, 22488085 Hello? হ্যাঁ, হ্যাঁ, কে কে রয়েছেন? রয়েছেন? নমস্কার, আমি নমস্কার। হাওড়া থেকে রঞ্জন বলছি। রঞ্জন বাবু বলুন। হ্যাঁ, বলছি যে আমরা তো পরিবেশ সচেতন নিয়ে অনেক কথা শুনছি, আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের এখানে রোড ডিভাইডারে মাঝখানে গার্ডেন করা আছে জানেন। হুম। এবার যে গার্ডেনের যে গাছগুলো, গাছের গায়ে কেন আলো লাগানো আছে, এতে কি গাছের কোনো ক্ষতি হতে পারে? আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। বিশেষজ্ঞ। আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলুন। আরেকটা প্রশ্ন বলুন। বলছে এই যে দুর্গাপুজোর সময় ওই গাছের প্রত্যেকটা গাছের যে কোনো একটাতে বড় বড় মাইক লাগানো হয়, তখন যে মাইকগুলো বড় বড় মাইক লাগানো হয়, ওতে কি কোনো ক্ষতি হতে পারে? বাহ। এই প্রশ্ন আমার। ঠিক আছে, হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, রাখুন। বেশ। আমাদের স্পেশালিস্ট যিনি আছেন, নীলাঞ্জন বাবু শুনলেন আপনার শুনলেন প্রশ্ন, উনি প্রশ্ন। উত্তর দিচ্ছেন। এটা উনি বলেছেন, এটা আমিও মনে করি এটা বন্ধ হওয়া উচিত। কারণ কি, যখন আমরা যখন নাকি গাছের যে বার্ক, যেটা বাইরের যেটা বলকল যে পোর্শন, যেটা বার্ক যেটাকে আমরা বলি, এই যেটা উনি বলছেন যে মাইক লাগানোর যার জন্য, যাতে যদি পেরেক ইউজ করা হয় ওটার জন্য, বা এই ধরনের কোনো মানে কোনো আঘাত গাছ পেতে পারে এমন একটা কিছু যদি ইউজ করা হয়, তাতে ডেফিনেটলি গাছের ক্ষতি হয়। এবং আমরা একবার একটা চেষ্টাও করেছিলাম যে গাছের গায়ে এইগুলো না করানোর জন্য। এগুলো আসলে যেটা আবার উনি বলছেন পুজোর সময়, পুজোর যারা উদ্যোক্তা আছে তারা যদি সচেতন হন এইগুলো কথা শুনে, এবং এটা তো আসছে জনগণের থেকেই। যিনি প্রশ্ন করলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন, এটা যদি পুজোর উদ্যোক্তারা কোনো জায়গায় এটা ব্যবস্থা নেন, তাহলে আমরা খুব খুশি হব। আর লাইটের বিষয়টা লাইটের বলছিলেন। ক্ষেত্রে দেখুন, মানে জেনারেলি এটা নিয়ে রিসার্চের আমি জানি না কি অবস্থা আছে। যদি হিট জেনারেট হয়, লাইট লাগানোর জন্য একটা হিট জেনারেশনের ইস্যু তো থাকেই, তাতে করে লাইট লাগালে কিন্তু একটা হিট জেনারেট হলে গাছের ক্ষতি হতে পারে। আর একটা বিষয় আছে, সেটা আমি ওই মানে যে কোনো গাছেই কিন্তু প্রচুর পাখি থাকে, মানে বড় গাছের কথা বলছি আমি, অফকোর্স। যে উনি যেটা বললেন আমি জানি না সেটার কথা এর সঙ্গে প্রাসঙ্গিক কিনা, কিন্তু সাধারণভাবে যে কোনো বড় গাছে প্রচুর পাখির বাসা থাকে। খুব যদি উজ্জ্বল আলো সেখানে লাগানো হয় না, তারা পাখির জন্য কিন্তু এটা খুব সমস্যার বিষয় হয়, ক্ষতিকারক জন্য। সুতরাং বায়োডাইভার্সিটির, আরবান বায়োডাইভার্সিটি তো খুব বেশি নেই, পাখি তার মধ্যে একটা খুব মেজর জিনিস, তাদের কিন্তু ওই উজ্জ্বল আলোতে মানে কোনো না কোনো ভাবে পরিবেশই বিপন্ন হচ্ছে, অবশ্যই, কারণ অবশ্যই। পাখিও তো একটা পরিবেশের হ্যাঁ, গুরুত্বপূর্ণ তারই পার্ট, একটা ইকোসিস্টেমের পার্ট। আরেকজন বন্ধু রয়েছে, দেখে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি কল্যাণী দাস বলছি, সন্তোষপুর থেকে। কল্যাণীদি বলুন, প্রশ্ন কি আছে? আচ্ছা, নমস্কার। নমস্কার। আমি জানতে চাই দুটো জিনিস। প্রতি বছর আমি নিউজ পেপারে পড়ি দাবানল এই জঙ্গলে হয়, এবং তার জন্য জঙ্গলের ক্ষতি হয়, জীব জগতের হয়, এবং জঙ্গল সংলগ্ন যে গ্রাম আছে তারও কিছু মানুষ মারা যান। তো এই দাবানল ব্যাপারটা কি করে রোকা যায়? জঙ্গল তো থাকবেই, জঙ্গলে গাছও থাকবে, কিন্তু সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা শহরে এখন এই এসি ছাড়াতে থাকতে পারি না, এই গরমে সবসময় এসি চলছে। আমাদের যদি কিছু জায়গা থাকে রাস্তার ধারে বা বাড়ির মধ্যে, সেখানে কি ধরনের গাছ লাগালে ন্যাচারাল এয়ার কন্ডিশনিং এর কাজ করবে? আর সেই গাছ আমরা বন দপ্তর থেকে বিনামূল্যে প্রত্যেক সময় পেতে পারি, এটা যদি জানান দয়া করে। বেশ, বেশ, কল্যাণীদি থাকুন। সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনি আপনার উত্তর পাবেন।
যেটা উনি প্রথম বললেন দাবানল দেখবেন এই কদিন আগেই এক নিউজের একটা আইটেম ছিল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে দাবানল জ্বলছে পাহাড়ে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ধরুন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে সবটা ধরেই বলছি, একটা প্রলংড একটা ড্রাই পিরিয়ড থাকে। এই যে এখন ধরুন মে মাস জুন মাস চলছে, বৃষ্টি সাধারণভাবে আমাদের এখানে আস্তে আস্তে সেকেন্ড উইক অফ জুন হয়, সুতরাং তার আগে বৃষ্টি শেষ হয়ে যায় অলমোস্ট অক্টোবর নভেম্বরের এরকম সময়। সুতরাং একটা 6-7 মাসের একটা কিন্তু খুব ড্রাই স্পেল চলে এখানে, যখন নাকি খুব বেশি বৃষ্টি হয় না। এবার তার সঙ্গে আপনি এই বিশ্ব উষ্ণায়নের প্রবলেম তৈরি হয়েছে, ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টিগুলো অনিয়মিত হচ্ছে, সেগুলো যদি ধরে নেন বেশিরভাগ জায়গায় দেখবেন অত্যন্ত জঙ্গলগুলো শুষ্ক হয়ে যায়। এবং এই দাবানলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষই তৈরি করে। যেমন কোনো জায়গায় গিয়ে যদি খুব ক্যাজুয়ালি জিনিসটা হয়তো হয়, যে অনেক সময় আমরা দেখেছি যেখানে নাকি জঙ্গলের মধ্যে যারা যান, আমাদের জঙ্গল সন্নিহিত অঞ্চলে যারা থাকেন, যারা গরু চড়াতে ভেড়া চড়াতে অনেক সময় যান, তারা যদি কোনো ধূমপান করার সময় বা রান্না করার সময় খুব অসাবধানে যদি কোনো আগুন ছেড়ে দিয়ে থাকেন, তাতে হয় কি যে যেহেতু জঙ্গলের নিচে পাতাগুলো পড়ে আছে এবং অত্যন্ত শুষ্ক একটি অবস্থা তৈরি হয়েছে, সেখানটায় কিন্তু বিরাট একটা ক্ষতিকারক আগুন তৈরি হতে পারে। এতে গাছের যে ক্রাউন, যে তার থেকে একটা ক্রাউন থেকে আরেকটা ক্রাউনে চলে যায় শুষ্ক আবহাওয়ার জন্য, এবং এটার জন্য গাছ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, জঙ্গল প্রচুরটা উজাড় হয়ে যাচ্ছে, এবং সেখানে বসবাসকারী পশু পাখির তাদের বাসাটাও নষ্ট হয়ে যাচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। সুতরাং এখানেও ওই ঘুরে ফিরে সচেতনতার কথাটা আসছে। মানুষ যদি সচেতন হয় যে এগুলোতে আমরা যাব না, তাহলে আমরা কিন্তু এর থেকে বাঁচতে পারি। দ্বিতীয় যেটা উনি বললেন যে গরমের জন্য ন্যাচারাল এয়ার কন্ডিশনিংয়ের ব্যাপারটা, এমনি সাধারণভাবে গাছ লাগালে কিন্তু টেম্পারেচারের একটা লোকাল রেগুলেশন হয়। আচ্ছা, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব বেশি করা যায় কিনা আমি জানি না। মানে আমি একজন ইন্ডিভিজুয়াল একটা এসি লাগিয়েছি বলে সেখানে একটা গাছ লাগালাম, ওরমভাবে জিনিসটা হবে না। তো একটা যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে আমরা গাছ লাগাবো, এটাই আমাদের মোটো হওয়া উচিত। এবং যেটা উনি বললেন, বন দপ্তর থেকে এই জুলাই মাসের 14 তারিখ থেকে একটা অরণ্য সপ্তাহ পালন করা হয় বা বন মহোৎসব পালন করা হয়, যেভাবে আমরা নামকরণ করি। তো সেটা সেই সময় আমাদের কিন্তু এক সপ্তাহ ব্যাপী গ্রাম অঞ্চলে এবং শহরাঞ্চলে কিন্তু আমরা এই চারা গাছ বিতরণ করি। আচ্ছা। যাদের যাদের চারা গাছ লাগবে তারা ওখান থেকে নিতে পারেন। এবং সাধারণভাবে যদিও ওই আমি একটা এসি লাগালাম, একটা গাছ লাগালে ঠান্ডা হবে কিনা ওভাবে বলা যায় না, কিন্তু যেখানে যেখানে আমাদের গাছ লাগানোর সম্ভাবনা আছে সেখানে গাছ লাগালে কিন্তু লোকাল একটা টেম্পারেচার রেগুলেশন কিন্তু হয়। যেহেতু নীলাঞ্জনবাবু দীর্ঘদিন সুন্দরবন এলাকায় কাজ করেছেন, তাই ওনার কাছ থেকে আমরা পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা কি সেই বিষয়ে জানলাম। এবার যে প্রশ্নটা করব, যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে জঙ্গলের সম্পর্ক কি? যেমন নাকি আমি প্রথমেই বলা শুরু করেছিলাম, জলবায়ু পরিবর্তন বেসিক্যালি হচ্ছে গ্রিন হাউস গ্যাস যে আমাদের তৈরি হচ্ছে, যেগুলো আমাদের ক্ষতিকারক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডগুলো তৈরি হচ্ছে। গ্রিন হাউস গ্যাস তৈরি করার জন্য আমাদের একটা গ্লোবাল ওয়ার্মিং তৈরি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের হিমবাহ গলে যাচ্ছে, তাতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তাতে করে লো লাইং এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটা যেটা বড় সমস্যা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের সাথে, সেটা হচ্ছে দেখবেন আপনি লক্ষ্য করে যে একটা যে রিকারেন্স ইন্টারভ্যাল যাকে বলে ঝড় বৃষ্টির, সেটা কিন্তু খুব মানে কাছাকাছি চলে এসছে। আগে ধরুন যদি সাইক্লোন হয়তো 10 বছরে একটা আসতো, এখন বছরে 5টা আসছে। আপনি যদি হিসেব করে দেখেন পুরনো 25 বছরের পুরনো রেকর্ডের সাথে লাস্ট 10 বছরের রেকর্ড, আমাদের আমফান, আইলা, বুলবুল, কতগুলো পরপর ঝড় আমরা ফেস করেছি, এবং প্রত্যেকটা অত্যন্ত ড্যামেজিং এবং ডিভাস্টেটিং। তো এই বায়োডাইভার্সিটি লস, ল্যান্ড লস, গ্লোবাল ওয়ার্মিং এবং তার সাথে সাথে এই যে অত্যন্ত বেশি ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, এগুলো কতগুলো ডিরেক্ট এফেক্ট অফ আমাদের জলবায়ু পরিবর্তন। এবং যদি এর সঙ্গে যদি আমি লিঙ্ক করি জঙ্গল উজাড়, যেটা আপনি প্রশ্ন করলেন, তাহলে হবে কি যে কার্বন সিকুয়েস্ট্রেশন, যেটা নাকি প্রথমেই বলেছিলাম 2.6 বিলিয়ন টনের কাছাকাছি কার্বন ডাইঅক্সাইড বছরে আমাদের এটা সিকুয়েস্ট্রেশন করতে পারে জঙ্গল, যেটা আমাদের আছে 30% অফ দ্য গ্লোবাল জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা যদি না থাকে বা তার পার্ট না থাকে, তাহলে ওই সমপরিমাণ গ্রিন হাউস গ্যাস আরও বেড়ে যাবে, তার ন্যাচারালি ইম্প্যাক্ট অনেক বেশি হবে। আচ্ছা, আপনি তো সুন্দরবন এরিয়াতে দীর্ঘদিন কাজ করেছেন, সেটা ফিল্ড ওয়ার্ক হোক, তো
একটু জানতে ইচ্ছে করে যে কথা প্রসঙ্গে আসে যে সুন্দরবনের প্রকৃতিও বিপন্ন, কিন্তু ওখানে তো মানুষের অবাধ যাতায়াতটা সম্ভব নয়, যেহেতু একটা বিস্তীর্ণ অঞ্চল, জলাভূমি এবং জঙ্গল। তাহলে পরিবেশটা ওখানে বিপন্ন হচ্ছে কি আমাদের এই শহর কলকাতার কোনো মানুষের অনৈতিক কাজকর্মের ফলে কি ওই সেখানকার পরিবেশ কোনোভাবে বিপন্ন হতে পারছে বা হচ্ছে? এইটাকে আমি দুভাগে ভাগ করে দেখবো। একটা হচ্ছে কতগুলো ন্যাচারাল ইস্যুস আছে, ন্যাচারাল বলবো না, সেখানেও আমাদের কিছু মানুষের হাত রয়েছে। যেমন ধরুন সুন্দরবনের জলের লবণের ভাগ দিনকে দিন বেড়ে যাচ্ছে। হুম বর্তমানে সুন্দরবন টাইগার রিজার্ভে যদি আমরা বিভিন্ন জায়গা থেকে জলের সার্ভে স্যাম্পল করি, সেখানে দেখব প্রায় সমুদ্রের কাছাকাছি সমান নোনা জল আসছে। হোয়ারাস এখানে কিন্তু মিষ্টি জল নোনা জলের একটা মিশ্রণ হওয়ার কথা ছিল, তাতে যে পরিমাণ লবণাক্ত হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি লবণাক্ত হয়ে গেছে। এর রিজনটা কি, যে আপস্ট্রিমে যে রিভারগুলো ছিল, যে রিভারগুলো থেকে মিষ্টি জল সুন্দরবনে আসতো ওপর থেকে, সেগুলো কিন্তু আসছে না কেন? ফারাক্কার যে বাঁধ দেওয়া হয়েছে তাতে করে গঙ্গার জল রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাতে করে কিন্তু এর নিচে মিষ্টি জল আসছে না। এবং যেটা আমি আলোচনার মধ্যে আগেও বলেছি যে আমাদের হিউম্যান হ্যাবিটেশন যেহেতু অত্যন্ত ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাতে করে এনক্রোচমেন্ট হয়েছে। যে নদীগুলো আগে সুন্দরবনে ডিরেক্টলি আসতো, যে ইছামতি তার মধ্যে একটা বড় এক্সাম্পল, সেগুলো কিন্তু নদীগুলো আর জল ক্যারি করছে না যথেষ্ট পরিমাণ। সুতরাং ওই বৃষ্টির সময়টুকু বাদ দিলে অন্য সময় থেকে সুন্দরবনে কিন্তু মানে জল বলতে গেলে ওপর থেকে আসে না। এবং ন্যাচারালি যতটা জল আসে সমুদ্রের যে জোয়ার ভাটার যে জলটা, যেটা নিচে থেকে দক্ষিণ থেকে আসছে, সেটাই কিন্তু আমাদের সুন্দরবনের জল। তাতে করে লবণের ভাগটা অত্যন্ত বেশি। এতে করে কি হচ্ছে, অনেক ধরনের গাছ কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। যেমন সুন্দরবনের সুন্দরী গাছ যে আছে, তার পরিমাণ অনেক কমে গেছে আমাদের ভারতীয় সুন্দরবনে। তার রিজন হচ্ছে যে সুন্দরবনের জল লবণাক্ত হয়ে যাচ্ছে। সুন্দরবনে সুন্দরী গাছ বাঁচার জন্য কিছুটা পরিমাণ মিষ্টি জলের প্রয়োজন। বাংলাদেশের যেহেতু পূর্ব দিকে, অ্যাকচুয়ালি আর একটা বিষয় ভাবার আছে, আমাদের যে নদীগুলো না, আমাদের এখানকার নদীগুলো একটুখানি তার জিওগ্রাফিক্যাল টিল্ট হচ্ছে টুয়ার্ডস দ্য ইস্টার্ন সাইড। সুতরাং যতটা পরিমাণ জল পূর্ব দিকে, তার থেকে পশ্চিম দিকে মিষ্টি জল কম আসে। সেই কারণে বাংলাদেশে একটুখানি বেশি মিষ্টি জল যায়, তাদের সুন্দরী গাছের পরিমাণ বেশি, তাদের যে সুন্দরবন যে এলাকা যেটা আছে সেটা আমাদের এখানে কম। সুতরাং এইটাও একটা দিক রয়েছে। এছাড়াও ধরুন কতগুলো আরও ইস্যু আছে, সেগুলো ধরুন এই যে ইরোশন হচ্ছে, ইরোশনের ফলে সুন্দরবনের কিছু কিছু জায়গায় আমরা ল্যান্ড লস করছি, সেরকম জায়গায় হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দূষণও আমাদের কিছু কিছু জায়গায় পরিমাণ অসুবিধার কারণ। ফলে প্রধানতভাবে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যাওয়া এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং তার সাথে সাথে পলি পড়ে যাওয়া ইত্যাদি, এগুলো সব কিছু নিয়েই সুন্দরবনের যে বিপন্নতা, সেটা কিন্তু এই সব কিছু ধরে নিয়েই বলা আর কি। আচ্ছা, এই যে বন্য প্রাণী অনেক সময় দেখা যাচ্ছে যে লোকালয়ে ঢুকে পড়ছে, এর পিছনেও কি এই লবণাক্ত জলের কারণ রয়েছে? এটা আমি ওভাবে বলবো না। সুন্দরবনের ক্ষেত্রে যদি আমি বলি, সুন্দরবনের বাঘ কিন্তু ওদের একটা টেন্ডেন্সি দীর্ঘদিন ধরেই, কেন ট্র্যাডিশনালি সুন্দরবনের বাঘের কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে আসার একটা প্রবণতা ছিল আগে, এখনও হয়তো আছে কিছুটা। এটার বিষয়ের অনেকগুলো তত্ত্ব আছে রাদার। সেগুলো কি অনেক সময় মানুষ বলেন যে কি হয় যে বাঘ তো টেরিটোরিয়াল অ্যানিম্যাল। একটা বাঘ যখন আমি এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, একটা ইয়াং মেল একটা টাইগার যার বয়স 2.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, ইট উইল নিড এ টেরিটরি ফর ইটস ওন। সেটা ফিমেলের ক্ষেত্রে হবে, তার ওভারল্যাপিং টেরিটরি থাকবে, কিন্তু তার জন্য তাকে জায়গা খুঁজতে হবে। সেই জায়গা খোঁজার জন্য অনেক সময় তারা যায়, তাতে করে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এটা একটা হয়। আর একটা হয় কি, দেখবেন যদি সুন্দরবনে যারা জানেন তারা জানবেন, সুন্দরবনের যেদিকে জঙ্গল সেখানে তো ম্যানগ্রোভ ফরেস্ট আছেই, উল্টো দিকে গ্রাম রয়েছে, কিন্তু তারও কিন্তু চরে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। দূর থেকে দেখে কিন্তু বোঝা খুব মুশকিল যে ওদিকটা জঙ্গল না এদিকটা জঙ্গল। বাঘের কিন্তু অনেক সময় ওভাবেও হয়। তো এরকম অনেকগুলো কারণ আছে, অনেক মানে এইটা কিন্তু আছে সুন্দরবনের ক্ষেত্রে। তবে এখানে আমরা সুন্দরবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা নাইলন নেট ফেন্সিং দিয়ে আমরা আমাদের যতটা সুন্দরবনের যে জঙ্গল আছে গ্রামের উল্টো দিকটা অ্যাটলিস্ট প্রায় 180 কিলোমিটারের কাছাকাছি আমরা রানিং নাইলন নেট ফেন্সিং দিয়ে খুব সাকসেসফুলি বাঘটাকে কিন্তু তার স্ট্রেইংটাকে, মানে জঙ্গল থেকে বেরিয়ে আসাটা আটকাতে পেরেছি। এবারে যদি অন্য জায়গাকার কথা বলি, যেমন সাউথ ওয়েস্ট বেঙ্গলে হাতির উপদ্রবের ব্যাপারটা সবাই জানে, নর্থ বেঙ্গলেও আছে। সেগুলো কিন্তু সাধারণভাবে ওইটাই, যে ধরুন
একটা জায়গায় এনক্লোজড হয়ে গেছে, হাতি করিডোর পাচ্ছে না এক জঙ্গল থেকে অন্য জায়গায় যাওয়ার, তাকে মানুষের গ্রামে ক্রস করে যেতে হচ্ছে। এটা একটা দিক। আর একটা দিক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাতি না তার খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছে। কারণ হাতির যেহেতু যেতে পারছে না, জলের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তার মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাকে খাবারটা এক জায়গা থেকে জোগাড় করতে হচ্ছে। সে দেখছে ওখানে চাষ হচ্ছে, চাষে খুব খুব ভালো রকমের খাবার পাওয়া যাচ্ছে। ধরুন ধান চাষ হচ্ছে, সেখানে খুব ভালো পরিমাণে একটা তার এনার্জি এনরিচড খাবার পাচ্ছে, সেটা তারা খাবার জন্যে বা তার সবজির জন্য সে যাচ্ছে, এবং সেটা যখনই তাদের ভালো লেগে যাচ্ছে, তারা সেই দীর্ঘদিনের খাদ্যাভ্যাস চেঞ্জ করে এই খাদ্যাভ্যাসের দিকে চলে যাচ্ছে। সুতরাং আচ্ছা। এই ক্রপ রেডিং এর একটা সমস্যা চলে এসছে। তো আচ্ছা। এইগুলো এইভাবেই তৈরি হয়েছে। তার অফকোর্স আমাদের বন দপ্তর থেকে যথাযথ পদক্ষেপ নিয়ে চেষ্টা করা হয় এটাকে আটকানোর। তো সেগুলো একটা অন্য ইস্যু। কিন্তু এই সাধারণভাবে যদি জঙ্গলের থেকে বন্যপ্রাণের যে উপদ্রবের কথা যেটা বললেন, সেটা এইভাবেই জেনারেলি হয়। আচ্ছা, একটা বিষয় জানবো, মানে এই বিষয়টাকে একটু আপনি ব্যাখ্যা করবেন। সেটা হলো যে জঙ্গল পৃথিবীর ফুসফুস, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। একদম তাই, যেটা খুব কমন ভাবে বলা যায় যে সেখান থেকেই যাবতীয় অক্সিজেনের যোগান, এবং সেটা কিভাবে ছাঁটাই করলে পরিবেশ বিপন্ন হয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবু এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন, জঙ্গলই হচ্ছে পৃথিবীর ফুসফুস? এটা খুব সাধারণভাবে যদি আমি বলি যে ফটোসিনথেসিস, যেটাকে বাংলায় সালোক সংশ্লেষ বলি আমরা, সেটাকে তাতে গাছের প্রসেসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সে নিচ্ছে এবং অক্সিজেন ছাড়ছে। যেই অক্সিজেন আমাদের মানুষের বা অন্যান্য সমস্ত প্রাণী বাঁচার জন্য অত্যন্ত জরুরি এবং একমাত্র একটা উপাদান যেটা ছাড়া আমাদের চলবে না। সুতরাং এই গাছ যদি ভেবে দেখুন, যদি গাছের এই সিস্টেম না থাকতো, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা থেকে যেত এবং অক্সিজেন আসতো না। সুতরাং আমাদের লাংয়ের কাজটা কি? লাং এয়ারকে পিউরিফাই করে। আমাদের যে দূষিত যে বাতাস আছে তার থেকে আমরা যে বিশুদ্ধ বাতাস আমাদের রক্তের মাধ্যমে, ধমনীর মাধ্যমে চলে যায় এবং বাকিটা আমরা বের করে দিই। তো সে এই একইভাবে গাছও কিন্তু এই কাজটা করে, যে দূষিত মানে কার্বন ডাইঅক্সাইডকে সে নিচ্ছে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে অক্সিজেন তৈরি করছে। সেই অক্সিজেন আমাদের জীবনের প্রাণবায়ু। তো সেই জন্যই আমাদের এটাকে মানে বলা হয় গ্রিন লাং, যেটাকে বলা হয় পৃথিবীর। একজন বন্ধু রয়েছেন, দেখেনি ফোনে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে হলে আপনাকে 22488085 ডায়াল করতে হবে। কে রয়েছেন? না, বন্ধু ছিলেন সঙ্গে, কিন্তু এদিকে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আসছে। যেমন প্রশ্ন করেছে হচ্ছে দিলীপ মাহাতো, লিখেছেন যে দিলীপ মাহাতো কোথা থেকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে হাবড়া থেকে। লিখেছেন বন সংরক্ষণে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? বন সংরক্ষণে সরকারের পদক্ষেপ খুব সদর্থক। আমাদের যেমন পশ্চিমবঙ্গ সরকারের যদি বলি, আমরা প্রত্যেক বছর প্রায় 5 থেকে 7 হাজার হেক্টরের কাছাকাছি আমরা কিন্তু বনভূমি সৃজন করি, নতুন গাছ লাগাই। সুতরাং সেটা একটা আমাদের যে এক্সিস্টিং যে আমাদের গ্রিনারি, তার সঙ্গে অ্যাডাপ্ট করা হচ্ছে। সেই এই যে জঙ্গলের বনসৃজনেরটা যদি আমি ভাগ করে দেখি, সেটা কিন্তু এক্সিস্টিং ফরেস্টের মধ্যেও হয়, যেখানে নাকি গ্যাপ তৈরি হয়েছে সেখানে, বা যেখানে আমাদের জঙ্গল কাটাই হয়েছে ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী, সেখানে নতুন যে কাটাই হচ্ছে সেখানে নতুন করে আবার গাছ লাগানো হয়। এছাড়া যেগুলো আমাদের জঙ্গল এলাকার বাইরে, যেমন আমি বলছিলাম রাস্তার ধারে, তারপর খালের ধারে, পঞ্চায়েতের পতির জমিতে, এখানেও কিন্তু সমাজভিত্তিক সৃজনের মাধ্যমে, সোশ্যাল ফরেস্ট্রির মাধ্যমে কিন্তু আমরা গ্রিনারি তৈরি করি। এটা একটা দিক থাকলো। তাছাড়া আমাদের যে জঙ্গল, যেগুলো আমাদের নোটিফাইড ফরেস্ট এরিয়া বা প্রোটেক্টেড এরিয়া যেগুলো আছে, সেখানে কিন্তু 24 ঘন্টা পেট্রোলিং চলে। আমাদের বন দপ্তরের তরফ থেকে যারা ফিল্ড অফিসাররা এবং স্টাফেরা রয়েছেন, তারা সেখানে অত্যন্ত দায়িত্বের সাথে দিবারাত্র কাজ করে চলেছেন, যে আমাদের এক্সিস্টিং ফরেস্টকে আমরা রক্ষা করি এবং নতুন ফরেস্ট তৈরি করি। এবং তার সাথে সাথে আরেকটা খুব সরকারের জরুরি কাজ আছে, সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে সচেতন করা। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি জঙ্গল বাঁচানোর মতন একটা বড় কাজ করতে হয়, পরিবেশ বাঁচানোর মতন বড় কাজ করতে হয়, মানুষকে সাথে না নিয়ে চললে কিন্তু সেটা কোনোদিন অ্যাচিভ করা যাবে না। এবং সেক্ষেত্রে কিন্তু সচেতন মানুষ তৈরি করাটাও সরকারের দায়িত্ব। সুতরাং সরকারের যে আউটরিচ প্রোগ্রামগুলো আছে, তার মাধ্যমে কিন্তু আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি, যাতে তারা আমাদের সহযোগিতা করেন, এগিয়ে আসেন এই সবুজায়নের কাজে। 22488085-এ একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি তিনি কি জানতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি। বলুন। দেখুন, পরিবেশ রক্ষার জন্য
আমরা তো এত গভীর, এত বড় বড় চিন্তা ভাবনা তো আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি যেটা মনে করি, ধরুন আমার বাড়ির চত্বরে অল্প জায়গার মধ্যে আমার বাড়ি ঘর আছে, সেখানে আমি কি ধরনের গাছপালা লাগালে মোটামুটি আমার পরিবেশটুকু যেন সুস্থ থাকে। যেমন ধরুন আমি বট, অশ্বত্থ বা ইত্যাদি যা বড় ধরনের গাছ যেগুলো তো রোপণ করতে পারবো না, ওই 1-1.5 ফুট, ওই 10-15 ফুটের গাছের মধ্যে আম, কাঁঠাল, জবা গাছ, এই সমস্ত গাছগুলো হয়তো আমি যদি রোপণ করি, তাতে কি আমার পরিবেশটা কিছুটা আমার ক্ষেত্রে সহায় হবে। এবং ওই গাছগুলো যদি লাগাই, তাতে কি আমাদের যথেষ্ট পরিমাণ যেটা অক্সিজেন প্রয়োজন আমাদের বসবাস করার জন্য, সেটুকু আমি পেতে পারি কি? এটুকুই প্রশ্ন ওনার কাছে আমার। এটা ওনার খুব পজিটিভ একটা মনোবৃত্তির পরিচয় বলে আমি মনে করি। খুব উনি অত্যন্ত পজিটিভ একটা মনের পরিচয় দিয়েছেন। ওনার হয়তো বেশি পরিমাণ জমি নেই, সেখানে ওনার যেটুকু যা গাছ লাগানো সম্ভব, যে ফলের গাছে উনি কথা বললেন, আম কাঁঠাল উনি লাগাতেই পারেন। উনি নিম গাছ লাগাতে পারেন। নিম একটি অত্যন্ত উপকারী গাছ। তার সাথে সাথে বকুল হলো বা অন্যান্য করঞ্জ ধরনের যে গাছগুলো, যেগুলো এভারগ্রিন টাইপের যে গাছগুলো আছে, যেগুলো সারা বছর সবুজ থাকে, এরকম ধরনের যদি গাছ লাগান, তাতে করে ছায়া হবে এবং তার সাথে সাথে পরিবেশের উপকার তো হবে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে একজনকার এই উদ্যোগে হয়তো আমরা যে কাঙ্ক্ষিত ফলের কথা ভাবছি সেটা হবে না। এরকম যে পজিটিভ মনের পরিচয় উনি দিলেন আমাদের শ্রোতা, সেই রকম যদি আরও বেশি লোক এরা ভাবেন, তাহলে কিন্তু সবাই একজনের থেকে 100 জন বা 1000 জন এই কাজ করলে কিন্তু ডেফিনেটলি একটা ভালো ফল পেতে পারি আমরা। বাহ, আচ্ছা, ববিতা দাশগুপ্ত বাগবাজার থেকে জানতে চেয়েছেন যে বন ধ্বংসের ফলে শহুরে মানুষের জীবনে কি প্রভাব পড়ে। এটা খুব জরুরি একটা বিষয়। যেমন বন ধ্বংসের ক্ষেত্রে এমনি তো শহরে আমাদের অঞ্চলে 30% যে আমি বললাম 1/3 যে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার গাছ থাকা উচিত, সেরকম তো জঙ্গলে এখানে শহরে থাকার সম্ভাবনাই নেই। যেখানে যেখানে ফাঁকা আছে সেই গাছগুলো যদি না থাকি, ধরুন প্রথম কথাতেই যদি আমি খুব সহজভাবে, খুব সায়েন্সের মধ্যে না গিয়ে যদি বলি, এখন যে গরমটা চলছে, দিনের বেলা 40, 42, 45 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, যদি গাছটি না থাকে আমাদের তো ছায়াও হবে না। আমরা যে কোনো জায়গায় গিয়ে একটু ছায়া খোঁজ করব, সেই ছায়ার খোঁজটা এখানে পাবো না। দ্বিতীয় যেটা থাকবে, গাছ কিন্তু মাটিকে ধরে রাখে। যদি আমি গাছগুলোকে নষ্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ভূমিক্ষয় হবে। শহরের বা আরবান যে কোনো জায়গায় ভূমিক্ষয় একটা খুব মেজর সমস্যা। এ দুটো কথা প্রথম বলি। দ্বিতীয় কথা হচ্ছে যে গাছ কিন্তু লোকাল টেম্পারেচার রেগুলেশন করে। মানে ধরুন আপনি যদি দেখেন যে একটা ব্যারেন একটা জায়গার যে টেম্পারেচার, তার সাথে সাথে অন্য জায়গার টেম্পারেচার যেখানে নাকি গাছ দিয়ে ভরানো আছে, তার টেম্পারেচারের অনেক 2-3 ডিগ্রি টেম্পারেচার তফাৎ হতে পারে। সুতরাং ডিরেক্টলি ওনার যে টেম্পারেচার যে ইস্যুটা যেটা আছে, সেই ইস্যুটাকেই কিন্তু অ্যাড্রেস করার জন্য আছে। অন্যান্য যদি সায়েন্টিফিক আমি অ্যাঙ্গেল ছেড়েই দিই, বায়োডাইভার্সিটির কথা যদি ছেড়েও দিই, বায়োডাইভার্সিটি যেমন আমি আরবান বায়োডাইভার্সিটির কথা বলেছিলাম, পাখির কথা, কাঠবিড়ালির কথা, এদের থাকার জায়গা থাকবে না। সুতরাং আমাদের টোটাল একটা যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেম উইল বি ডিস্টার্বড। সুতরাং খুব সহজ কথা যেটুকু বলার, সেটা হচ্ছে ছায়া দেয়া, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যে, ভূমি সংরক্ষণের জন্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আরবান এলাকাতেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ গাছ থাকা খুব জরুরি। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে কেউ রয়েছেন? হ্যাঁ, 22488085 কে রয়েছেন? সরাসরি কথা বলবো না, ছিলেন কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আরও একবার দেখে নেব। সেই সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা 9903059992-তে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজও করতে পারেন। আজ আমরা পরিবেশ অর্থাৎ অরণ্য সৃজন এসব নিয়েই আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্পেশালিস্ট রয়েছেন, আরেকবার চেষ্টা করছি। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ দাদা, আমি পায়েল বলছিলাম বেলঘরিয়া। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে, তাই তো? বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে দাদা একটা প্রশ্ন ছিল যে আমাদের মানে পরিবেশে এখন যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ গাছ কেটে ফেলে বিভিন্ন বিল্ডিং তৈরি করছে বা বিভিন্ন কাজে শপিং মল, বিভিন্ন বাড়ি, বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। তো এটার জন্য কি কোনো আইন নেই যে গাছ যদি কাটা হয় তাহলে এরকম একটা শাস্তি, মানে এরকম কি কোনো বিধান নেই? যে মানুষ তো শুনছেই না, সেই গাছ তো কাটা পড়ছেই, তাই না? তো আদেও তো কোনো লাভ হচ্ছে না, এটাই বলবো। বেশ, শুনতে থাকো, আমরা অত্যন্ত জরুরি কথা উনি উত্থাপন করেছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে। আপনি যে কোনো রকমের গাছ কাটতে গেলে সরকারের একটা পারমিশন নিতে হয়।
সেই সরকারের পারমিশনের মধ্যে মিউনিসিপ্যালিটি এলাকায় হলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় হলে কর্পোরেশন, পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েত, এবং তার সাথে সাথে বন বিভাগ যে লোকাল যে ডিএফও আছেন তাদের দুজনকার পারমিশন ছাড়া আপনি গাছ কাটতে পারেনই না। এটা যদি কোনো জায়গায় রিপোর্টেড হয় তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারে এই আইনে এটা। এবং তার সাথে সাথে এটাও বলি যে যারা প্রমোটারের কথা উনি বললেন, যেখানে নাকি বিল্ডিং তৈরি হচ্ছে বা শপিং মল ইত্যাদি তৈরি হচ্ছে, যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে যদি কেউ গাছ কাটে তাহলে একটা গাছের জন্য 5টা গাছ লাগানোর প্রভিশন করতে হবে। তার যে বিল্ডিং প্ল্যান যেটা আছে সেটার মধ্যে দ্যাট হ্যাজ টু বি ইনকর্পোরেটেড। সেই বিল্ডিং প্ল্যানের মধ্যে তাকে ওটা দেখাতে হবে। ধরুন একটা জায়গায় গাছ যে জমি কিনলো সেখানে এক্সিস্টিং অত 200টা গাছ আছে, হতে পারে তার বিল্ডিং প্ল্যানের জন্য কোনো গাছ কাটার প্রয়োজন হতে পারে, সেটা এগ্রিড, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার 5 গুণ পরিমাণ গাছ থাকতে ওই জঙ্গলের ওই এলাকার মধ্যেই লাগানোর ব্যবস্থা করতে হবে। এটা খুব ছোট কথায় বলি। তাছাড়া ধরুন যারা বড় বড় প্রজেক্ট হয়, বড় কারখানা যারা তৈরি করছে, তারা ধরুন সেটা সরকার হোক বেসরকার হোক যেভাবে করে হোক, তাদেরও জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য আছে এবং সেটা লাগাতে হবে। যদি তাদের ওইখানে জায়গা তাদের না থাকে, তাদের জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার সেই গাছ লাগাবে, তাদের সেই টাকাটা তাদেরকে দিতে হবে। কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন বলে একটা টার্ম আছে, সেটা তাদের করা দরকার। অতএব উনি যেটা বললেন আমি সবাইকার জ্ঞাতার্থে জানাই, পশ্চিমবঙ্গ সরকারের এ ব্যাপারে আইন আছে। গাছ যে কোনো জায়গাতে পারমিশন না নিয়ে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা গাছ কাটতে পারেন না, এবং তার জন্য তাকে যেমনভাবে বললাম যথাযথ স্তরে পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে তবেই গাছ কাটতে হবে, এবং সেই গাছ কাটার সাথে সাথে গাছ লাগানোটাও জরুরি। একসাথে সাথে তাকে সেই প্ল্যানটাও নিয়ে পাস করাতে হবে। সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো প্রমোটার হতে পারে, কোনো কারখানার মালিক হতে পারে, যে কোনো হতে পারে, সবাইকার জন্যই আইন এক। আচ্ছা আচ্ছা, 2248 একটু দেখে নিন। দেখে নিই, হ্যাঁ, 22488085 কে কে রয়েছেন? রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি। হ্যাঁ, বলুন, দেবাশিসজি বলুন। বলুন। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন স্যার, স্যারের কাছে আমার দুটো স্পেসিফিক 2-3টে প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা তো প্রায় শুনে থাকি যে চোরাই কাঠ এবং চোরাই পশু শিকার বন দপ্তরে, বনে ফরেস্ট এরিয়াগুলোতে। তো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এই বিষয়টাকে কতটা প্রতিরোধ করার চেষ্টা চলছে। আর দুই হচ্ছে, ধরুন কোনো পুকুর অনেক দিন পড়ে রয়েছে, পুকুরটা মানে নষ্ট হয়ে গেছে, সেই পুকুরটাকে আর সংস্কার করতে চাইছে না মালিক পক্ষ, সেই জায়গাটা বিক্রি করে দিতে চাইছে। সেইখানে কি কোনো আইন সরকারিভাবে আছে যে এই পুকুরটাকে সে নতুনভাবে সংস্কার করা যায়? বা আশপাশের যে গাছ সেগুলোকেও তো সেই একইভাবে কেটে দিচ্ছে, দিয়ে সেইখানে সংস্কার মানে সেই জায়গাটা মালিক অন্যত্র কিছু করবে, নয় বিক্রি করে দিচ্ছে বা সে বিল্ডিং কনস্ট্রাকশন করছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি সরকারের নির্দিষ্ট কোনো আইন আছে? এই প্রশ্ন। নমস্কার। প্রশ্ন রেখেছেন আপনি শুনতে থাকুন নিশ্চয়ই। যেটা উনি বললেন দুটো ক্ষেত্রেই কিন্তু যেটা বলা যায় সেটা হচ্ছে, প্রথমত আমি ওই আইনের দিকটা দিয়ে শুরু করি। জলাভূমি মানে পুকুর হোক বা অন্যান্য যে কোনো জলাভূমি, সেটা কিন্তু বোঝানো আইন বিরুদ্ধ। এটা কিন্তু পরিষ্কারভাবে বলি। এখানেও কিন্তু সরকারের পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে, আপনি একটা এক্সিস্টিং জলাভূমি বোঝাতে পারেন না। সেটা একটা জলাভূমির একটা আলাদা ইকোসিস্টেম আছে, তাকে রক্ষা করার জন্য সরকারি আইন করেছে। যদি কোনো জায়গায় দেখা যায়, আমার মনে হয় এটা রিপোর্টেড যদি হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সাথে সাথে এটাও বলি যে যে গাছ কাটার ব্যাপারে তো আমি আগেই বললাম, সেখানে আইন রয়েছে। এবং যেটা যদি যে ভদ্রলোকের পুকুর রয়েছে তার এটা মনে রাখা দরকার যে পুকুর কিন্তু একটা সামাজিক সম্পদ। সেখানে শুধু পুকুরকে কিন্তু ধরুন একটা তার সেখানে যদি জল থাকে, কালকে যদি আশেপাশে কোনো জায়গায় আগুন লাগে, সেখান থেকেই জলটা নিয়ে আগুনটা নেভানো দরকার, এবং সেটা একটা বড় দিক। তাছাড়া পুকুরের যে ইকোসিস্টেম আছে সেখানে যে সেই ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখারও প্রয়োজন আছে, যদি আমি সেটাকে ধরি। আর যেটা উনি বললেন যে বৃক্ষচ্ছেদনের জন্য এবং বন্যপ্রাণীর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উনি বললেন। আমি জানি না সেটা এখন পর্যন্ত কতটা এখানে অ্যাপ্লিকেবল হবে, সেটা আমি এখনই আনতে চাইছি না।
তো কিন্তু এটা বলে রাখি যে আমাদের বন দপ্তর থেকে কিন্তু আমরা অত্যন্ত সচেতনভাবে আমাদের ফিল্ডের স্টাফ যারা আছেন তারা কাজ করছেন, তাদের পেট্রোলিং ভেহিকেল আছে এবং তারা সবাইকে সচেতন করেন এবং তার জন্য যেখানে যেখানে প্রয়োজন আমাদের কাছে যথোপযোগী অস্ত্র আছে। আমাদের যদি উনি টেকনোলজির কথা হয়তো বলতে চাইছেন, সেখানে আমাদের রেডিও ট্রান্সমিটার আছে। ধরুন কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে অন্য জায়গায় সেটা ইনফরমেশন দেওয়ার জন্য মোবাইল নেটওয়ার্ক অথবা মানে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে খবর যেতে আনা নেওয়া করা, সেগুলোর ব্যবস্থা আমাদের আছে। এবং তার সাথে সাথে আমরা জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাই, ক্যামেরা ট্র্যাপ লাগাই। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি কিছু করতে চায়, সেখানেও কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু আমরা খবর পেয়ে যাই এবং তার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এই যে জঙ্গল কাটার ব্যাপার, মানে ধরুন আপনি সুন্দরবনের ক্ষেত্রে মানে কাজ করেছেন অনেক দিন, এছাড়াও নর্থ বেঙ্গলের যে জঙ্গলগুলো আমরা দেখেছি, গরুমারা, চিলাপাতার জঙ্গল, খুব একটা সেখানে জঙ্গলের মানে বৃক্ষ ছেদনের জায়গাটা ভীষণ কম, মানে করে না ওখানকার লোকজন, মানে জঙ্গলের ব্যাপারে বা এই পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন। তৎসত্ত্বেও আমরা দেখেছি যে বিভিন্ন বন্য প্রাণী লোকালিটির মধ্যে ঢুকে যাচ্ছে। মানে সেখানে কি শুধুমাত্র খাদ্যের অভাব, না জঙ্গলের ভেতরে কোথাও একটা হয়তো মানে গাছ কাটার ফলে তাদের অস্তিত্ব রক্ষার কারণে তারা লোকালিটির মধ্যে ঢুকে যাচ্ছে, এমন কি হতে পারে? মানে সুন্দরবনের ক্ষেত্রে আমি বলছি। সুন্দরবনের ক্ষেত্রে কি হয় আমি তো আপনাকে একটু আগে এক্সপ্লেন করলাম, সেটা আলাদা একটা পুরো তার কনোটেশনটাই আলাদা। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা কথাটা বলি, উত্তরবঙ্গে মেনলি হাতি নিয়ে আলোচনা করব, কিছু ক্ষেত্রে বাইসন নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে এনক্রোচমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায় জঙ্গলের আশেপাশে, সেটা কিন্তু বড় একটা কারণ এই অ্যানিমাল কনফ্লিক্টের জন্য। এছাড়া হাতির ক্ষেত্রে যেটা বলা যায়, হাতি ইজ এ লার্জ অ্যানিমাল, বড় তো, ওর একটা দিনে নির্দিষ্ট পরিমাণ খাবার এবং জল লাগে, যেটা নাকি এক জায়গায় থাকা সম্ভব নয়। ওই জন্য হাতিকে মাইগ্রেট করতে হয়। ওই মাইগ্রেট করার জন্যে যে করিডোরটা লাগে, যদি করিডোরটা নষ্ট হয়ে যায়, নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গায় করিডোরের প্রবলেম হয়েছে, কানেক্টিভিটির প্রবলেম হয়েছে, তার জন্যে আমাদের নগরায়ন এবং তার এনক্রোচমেন্ট সেটা খুব একটা বড় মাত্রায় দায়ী। তো এইটা যদি যেখানে যেখানে হচ্ছে, সেখানে মানুষ তো ওই জায়গায় হাতিটা যখন ক্রস করতে যাচ্ছে, মানুষের সঙ্গে তার একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের লোকেরা কেয়ারফুল থাকে। এবং আপনি যেটা বললেন সেটা খুব আমি মনে করি একটা প্রাসঙ্গিক ব্যাপার, যে জঙ্গল খুব বেশি লোকে কাটছে না। এটা আমি যদি এটা নিয়ে আলোচনা করি খুব জরুরি ভিত্তিতে, সেটা হচ্ছে যে ধরুন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল, এটা আমাদের এখানে যৌথ বন ব্যবস্থা কিন্তু আছে, বন পরিচালন ব্যবস্থা, যাকে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি বলি। প্রত্যেকটা জঙ্গল এলাকার আশেপাশে যে গ্রামগুলি আছে, তাদের কিন্তু আমরা মনে করি দে আর পার্টনার্স ইন কনজারভেশন। তাদের কমিটি তৈরি করা হয়েছে। জঙ্গলের কাটাই যখন হয়, যখন আমাদের ওয়ার্কিং প্ল্যান বা ম্যানেজমেন্ট প্ল্যানে অ্যাপ্রুভ জঙ্গল কাটাই হয়, তার থেকে যে টাকাটা আসে, তার একটা 40% রেভিনিউ জঙ্গলের লোককে আমরা দিই, তাদের উন্নতির জন্য তারা সেটা কাজে লাগায়। এছাড়াও ধরুন তারা পেট্রোলিংয়ে তাদের অংশগ্রহণ করে, তাদের গ্রামের উন্নতির জন্য ইকো ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট সেখানে নিই। এতে করে কি হয়েছে, গ্রামবাসীরা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এসেছেন। আপনি যেটা বললেন জঙ্গলে বেশি কাটাকাটি নেই, তার রিজন ইজ দ্যাট। এছাড়াও আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের যে কতগুলো যে নীতি আছে, যেগুলো মানুষকে অনেক তারা সচেতন করতে পেরেছেন, সেটাও কিন্তু একটা খুব জরুরি এর মধ্যে। এবং মানুষের ইকোনমিক অবস্থাও কিছুটা পরিবর্তন হয়েছে। যদি আপনি দেখেন যে ইকোনমিক অবস্থা যার পরিবর্তন হবে, সে কিন্তু জঙ্গল থেকে কাঠকুটো দিয়ে রান্না করবে না, সে একটা গ্যাসের উনুন নিয়ে ব্যবস্থা করবে করার। কারণ সেখানেও একটা ধরুন জঙ্গল থেকে যে কেটে আনছে, সে কিন্তু কোথাও মনের মধ্যে জানে যে আমি একটা অন্যায় কাজ করছি, তার মনের মধ্যে সেই বোঝটা থাকে। সে প্রথম চেষ্টা করবে সেখানে আমি চুরিচামারির মধ্যে যাব না, যেখানে আমি পারবো ভালো কাজ করব। এইটাও একটা কিন্তু সামাজিক দিকের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, সচেতন হয়েছেন মানুষ, সেটা সরকারের কিছুটা তার জন্য দায়ী। এবং আমি মনে করি সাধারণভাবে সমাজের যে প্রবণতা, সেটাও একটা দায়ী। আচ্ছা, বিদিশা পাল ক্লাস 10-এর এক ছাত্রী, সে জানতে চেয়েছে যে আপনি বললেন একটু আগে যে ওই নাইলন ফেন্সিং এর কথা, সেইটার বিষয়ে সে বিশদে জানতে চাইছে।
আচ্ছা, এটা এটা বিদিশা খুব ভালো প্রশ্ন করেছে। আমি যদি বিদিশা সুন্দরবনে কোনোদিন গিয়ে থাকে বা অন্যান্য কেউ গিয়ে থাকে, দেখবেন সুন্দরবনে যদি সজনেখালি এলাকাটা সবাই যায় জানার জন্য, তো আমরা গদখালি থেকে লঞ্চে করে লঞ্চ চাপলাম, কি দুর্গাদোয়ানি খাল হয়ে আমরা গোমর নদী হয়ে সজনেখালির দিকে যাচ্ছি। সজনেখালির যখনই আমরা বাঁদিকে টার্ন নেবো, ডান দিকে যে জঙ্গল এলাকাটা দেখবো, একটা হলুদ রঙের একটা ফেন্সিং, নাইলন নেটের ফেন্সিং দেখা যাবে। এরকমভাবে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ এবং 24 পরগনা সাউথ ডিভিশন যেটা আমাদের আছে, সেখানে সব মিলিয়ে অলমোস্ট 180 কিলোমিটারের কাছাকাছি এরকম ফেন্সিং আছে। এইটা কেন দেয়া হয়েছে, আমি যদি একটু ইতিহাসের দিকে যাই, যে সুন্দরবনের বাঘ তো বরাবর জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে যাওয়ার প্রবণতা আছে। এতে করে কি হচ্ছিল, ওরা মানুষ হয়তো মারছে না, কিন্তু গরু ছাগলের ক্ষতি করছে, গরু ক্যাটেল লিফটিং হচ্ছে। এতে করে মানুষ আমাদের প্রতি একটা শত্রুতা মনোভাব নিয়ে চলতেন। আমি পুরোনো দিনের কথা বলছি, যখন নাকি আমরা এটা ভাবিনি, এটা আমার সম্ভব ছিল না আটকানো সেই সময়। তো আমাদের তখন মনে হলো যে আমরা একটা কিছু করা দরকার যাতে করে এই স্ট্রেইংটাকে আমরা আটকাতে পারি। তখন আমরা বিভিন্ন রকম জিনিস চেষ্টা করেছিলাম। তো আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করতে করতে আমাদের স্টাফেরা এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলেন যে একটা ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা নাকি এটা বাঘের যদি শক্তির কথা আমরা ভাবি, সেটার জন্য কিন্তু এটা কিছুই না। কিন্তু কি হয়, আমরা বাঘের সঙ্গে একটা মানসিক খেলা খেলেছি। বাঘ কি হয়, বাঘ হচ্ছে একটা শাই অ্যানিমাল। ও যদি তার যে পরিবেশের মধ্যে যদি এমন কিছু দেখে যেটা নাকি তার জন্য পরিচিত নয়, সে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এটাও সেরকমই ইনিশিয়ালি এটা একটা মানসিক ব্যারিয়ার হয়েছে, যে সে দেখেছে যে এটা এখানে তো ছিল না, সুতরাং আমার মনে হয়েছে এখানে যাওয়া উচিত নয়। আচ্ছা, এটা করে করে বাঘ ওটার মধ্যে ক্রস, আর তারপরে হচ্ছে কি, ওটা সাধারণভাবে কিন্তু ক্রস করার উপায়ও কিছু নেই। ওটা আরও যদি একটু ডিটেলে যাই, যখন জানতে চাইছেন উনি, 4mm thick পলিপ্রপিলিন রোপ আছে একটা, মানে টেকনিক্যাল টার্মসে বলছি আমি, সেটাকে আমরা রোপগুলো নিয়ে আসি, গ্রামের লোককে রোপগুলো আমরা দিই, তারা ওই জাল তৈরি করে। তাহলে কি হচ্ছে, গ্রামের লোকের রোজগার হচ্ছে, তারাও আমাদের সাথে সাথে থাকছে, এবং ওইটা পুরো আমরা জায়গা লাগিয়ে দিচ্ছি, তাতে করে বাঘটা কিন্তু আসতে পারছে, জঙ্গল থেকে ক্রস করে গ্রামে যেতে পারছে না। তাতে করে গ্রামের লোকেরও কিন্তু ক্যাটেল লিফটিংয়ের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এবং আমাদেরও ওই যখন নাকি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে যাচ্ছিল, তখন ওকে আইদার ট্র্যাপ কেজ করে অথবা ট্র্যাঙ্কুলাইজ করে বের করে আনতে হতো। সেটা একটা খুব কাম্বারসাম প্রসেস, এবং তাতে করে অনেক রিসোর্সের প্রয়োজন হয়, অনেক ক্ষতিও মানুষের হওয়ার সম্ভাবনা থাকে। তো সেগুলোর দিক থেকে আমাদেরও একটা লাভবান হচ্ছি, যে সেইগুলো আমরা দুটো দিক থেকে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। সুতরাং এখন আমরা এটা কি, আমি যদি বলতে পারি যে আমাদের ভারতবর্ষের যে বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের যে ইতিহাস আছে, সেখানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ এবং কস্ট বেনিফিট যদি অ্যানালিসিস করি, তাতে করে খুব অল্প খরচের মধ্যে মোস্ট বেনিফিশিয়াল একটা সিস্টেম, যাতে করে জঙ্গলের প্রাণীকে জঙ্গলের মধ্যে আটকে রাখা গেছে, মানুষের পরিবেশের মধ্যে আসতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, 22488085-এ একজন শ্রোতা রয়েছেন। কে রয়েছেন একবার দেখে নি, সরাসরি কথা বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বলুন। আচ্ছা, আমার হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি। হুম আচ্ছা স্যারকে আমার একটা মানে কথা বলার আছে, জানি না আমার পক্ষে বলাটা ঠিক হবে বা উচিত বা অনুচিত কিনা। ব্যাপার হচ্ছে, আমাদের যেমন সেই ইলেকট্রিকের ট্রান্সমিটার যে একটা টোল ফ্রি নাম্বার থাকতো না, লাইন চুরি করলে, এরকম কিছু টোল ফ্রি নাম্বার করে দেওয়া দরকার। যারা অবৈধভাবে গাছ কাটবে সেইটা তারা সেখানে ইনফর্ম করে দেবে, এবং ইমিডিয়েটলি তাদের একটা পানিশমেন্ট বা সাজা হবে, সেটা মিডিয়াতেও টেলিকাস্ট হবে, যার ফলে লোকের একটা ভয় থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু গৃহপালিত পশুকে যে লোক ছেড়ে দিচ্ছে, গাছ লাগালেও সেগুলো, আমিও 3-4টে গাছ লাগিয়েছিলাম, কিছু গরু এসে খেয়ে দিচ্ছে। এই সব বাধাগুলোকে জন্য একটা কোনো কিছু করা উচিত স্যার, আমার মনে হয়। জানি না ঠিক বললাম কিনা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে বিষয়টা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। না, অবশ্যই উনি ঠিকই কথা হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। জিনিসটা আপাত দৃষ্টিতে খুব হয়তো বেশি মনে হচ্ছে না, কিন্তু খুব জরুরি। অ্যাকচুয়ালি এখানে সচেতনতার কথা আমি কেন বারবার বলছি, এই যে গরু ছাগল ছেড়ে দেওয়ার ব্যাপারটা আছে, এটা কিন্তু মানুষ ইচ্ছা করলেই কিন্তু বন্ধ করতে পারে।
এবং তাদের যদি একটু বোঝানো হয় তারা হয়তো সেটা করবেন। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা যেতে পারে। হ্যাঁ। আর একটা বলবো যে যদি গাছ কেউ লাগাচ্ছেন ইনিশিয়ালি দেখবেন একটা আমরা বলি যে গ্রেজিং হাইট, যখন টেকনিক্যালি যদি টার্মে বলি, একটা হাইটের ওপরে উঠে গেলে গরু খেতে পারে না, সেটা ধরুন 6 ফুট হতে পারে, 7 ফুট হতে পারে এরকম। তো ওই সময়টার আগে পর্যন্ত যদি গাছগুলোকে না গেবিয়ান দিয়ে ঘিরে রাখা যায়, হয়তো তাতে একটু খরচা হবে কিন্তু গাছটা বাঁচবে। এটা আমি একটা সাজেশন দিলাম, আমরা এটা ফলো করি যখন নাকি সমাজভিত্তিক বনসৃজন আমরা করি, সেটাকে আমরা বেড়া দিয়ে রাখার চেষ্টা করি, বিকজ দিস ইজ এ সিরিয়াস প্রবলেম, যেটা উনি বলেছেন। আরেকটা যেটা উনি বললেন, এই প্রস্তাব অত্যন্ত সাধুবাদ প্রস্তাব। আমি যেটা যথাযথ কোনো স্থানে জানাবার চেষ্টা করব, যদি কিছু উপকার হয় আমিও খুশি হব। মানে কোনো টোল ফ্রি হ্যাঁ, টোল ফ্রি নাম্বার দিয়ে যেখানে ইনফরমেশন আসবে সেটা নাকি, এটা আমাদের অন্য জায়গায় আছে। ধরুন আমাদের কলকাতার মধ্যেই যে বিভিন্ন জায়গাতে যদি বন্যপ্রাণ পাওয়া যায়, যেমন সিভেট ক্যাট কলকাতা একটা কমন প্রবলেম, হনুমান লাঙ্গুরের একটা কমন প্রবলেম, এগুলোর ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ উইংয়ের একটা নাম্বার আছে, লোকে জানেন, সেগুলোতে তারা মেসেজ করেন বা খবর দেন, আমাদের লোকে গিয়ে সেগুলোতে অ্যাড্রেস করে প্রবলেমগুলোকে। আর যেটা উনি বলছেন সেটা আর একটু ব্রডার টার্মে, যেটা নাকি মানুষ গাছ টাছ কাটলেও যাতে ইমিডিয়েটলি খবর দেওয়া যায়, সেটা আমি যথাযথ স্থানে জানানোর চেষ্টা করব। যদি এ ব্যাপারে পজিটিভ পদক্ষেপ সরকার নেন তাহলে আমিও খুশি হব ওনার মতো। আচ্ছা, দীপালি নাগ হোয়াটসঅ্যাপ করেছে দক্ষিণ 24 পরগনা থেকে, জায়গাটা লেখেনি, যাই হোক। তিনি লিখেছেন যে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে কিভাবে সচেতন করা যেতে পারে। যেটা নিয়ে আমরা বারবারই কথাটা বলছি যে ধরুন তরুণ প্রজন্মের জন্যে একটা তো এই ধরনের প্রোগ্রাম যেটা আছে বেশি করে, যেমন এই ক্লাস 10-এর একটি ছাত্রী, উনি জানতে চাইলেন এত ডিটেল, তাহলে তার ইন্টারেস্টটা বোঝা যাচ্ছে, একটা ইন্টারেস্ট রয়েছে তার মধ্যে। এভাবে যদি মানুষ আরও বেশি ইন্টারেস্ট নেয় এবং লোকের সঙ্গে যদি ইন্টারাক্ট করে। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে কিন্তু অলরেডি ব্যাপারে কিন্তু ব্যবস্থা যে নেওয়া হয়নি তা নয়। যতটুকু আমি জানি যে এখন পরিবেশ একটা কিন্তু সাবজেক্ট আছে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে, এটা কিন্তু একটা মানে পার্ট মাস্ট একটা কারিকুলামের মধ্যে আছে। তো সেটা তো লোকে পড়ছে, সুতরাং পরিবেশ সম্বন্ধে লোকে সচেতন এমনিই হচ্ছে। এবং আমি যেটা মনে করি যে ধরুন প্রত্যেক স্কুলে যদি একটা নেচার ক্লাব তৈরি করা যায়, নেচার ক্লাব মানে ধরুন 6 থেকে 9 থেকে লেখাপড়ার চাপ বেড়ে যায়, সুতরাং তার আগে যদি আমি একটুখানি বাচ্চাদেরকে নিই, যদি 6, 7, 8 যেখানে নাকি অতটা থাকে না, আমি যদি কোনো মাস্টারমশাই যদি আমাদের কথা শুনে থাকেন, তা এটা বিভিন্ন স্কুলে যদি নেচার ক্লাব করা যায়, সেখানে হয়তো তারা যদি এনকারেজড হয়, তাদেরকে আমি নার্সারি করতে শেখালাম, তাদের কেন আমি জঙ্গল বাঁচাতে হবে, কি করে করতে হবে সেগুলো শেখালাম হাতে কলমে। অ্যাকচুয়ালি বাচ্চারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। যারা বয়স্ক প্রজন্ম তারা তো যাদের দেয়া দিয়েছেন, যা নেয়ার নিয়েছেন, মোটামুটি তাদের থেকে আর হয়তো খুব বেশি পাওয়ার থাকে না। কিন্তু যেটা ইয়াঙ্গার জেনারেশন আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যদি আমরা সাথে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবং এই নেচার ক্লাবের একটা সাজেশন দিলাম, স্কুলে পরিবেশের যে চ্যাপ্টার আছে সেটা সিরিয়াসলি নেওয়া, এবং এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে করে লোকের ইন্টারেস্ট নেওয়া। ইভেন যদি আমি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিক লোকে কেউ দেখে, ডিসকভারি চ্যানেল দেখে, তারও কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে। মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাধারণভাবে পরিবেশ এবং বন্যপ্রাণ সম্বন্ধে একটা কৌতূহল জাগানো বাচ্চাদের মনে, যদি সেই কোশ্চেনটা ইগনাইট করে যে এটা কেন করা দরকার। ধরুন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ছোট বাচ্চারা কিন্তু বাইরে প্লাস্টিক বেশি ফেলে না, তারা কিন্তু চেষ্টা করে জিনিসটা ঠিক জায়গায় ফেলার, বড়রাই হয়তো উল্টোটা করে। আমি নিজের দেখেই বলছি, আমাদের জেনারেশন যারা আছে, আমার বয়সী যারা রয়েছেন, তারা ততটা কিন্তু সচেতন নয়, কিন্তু যারা এখন ক্লাসে হয়তো 5-এ পড়েন কি ক্লাস 10-এ পড়েন, তারা অনেক বেশি সচেতন। সুতরাং এই সচেতনতা যদি আরও বেড়ে যায়, আমি মনে করি আমরা একদিন সুফল পাবো। প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আপনি একদম শুরুতেই বলছিলেন যে আমরা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনটা হয়তো টিভি বা রেডিও বিভিন্ন চ্যানেলে পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি। তো কিন্তু কোনো একটা দিন তো যথেষ্ট হয় না, মানে সেই দিন, মানে পুরো যেখানে আজ মানুষ বিপন্ন, পরিবেশ নিয়ে আজ মানুষ এত চিন্তিত, এবং পরিবেশের এতটা বিপন্নতার কারণে আগামী প্রজন্ম কিভাবে এই পরিবেশে টিকিয়ে রাখতে পারবে নিজেদের, সেটা নিয়ে একটা চিন্তার ভাত সকলের পড়েছে। তো সেক্ষেত্রে কি আলাদা কোনো কর্মসূচি, মানে ধরুন 5 জুন যেমন বিশ্ব পরিবেশ দিবস, তেমনি আলাদা করে কি কিছু ভাবা যেতে পারে যেটাতে আরো বেশি লোক সচেতন হতে পারে বা ব্যাপারে আরো বেশি আমাদের, যেমন আমি বললাম যে ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই বন মহোৎসব রয়েছে জুলাই মাসে, যেটা যখন নাকি ওই বিনামূল্যে গাছ দেওয়ার কথাটা আমি তুললাম, যেখানে মানুষ যাতে আরও কাছে আসে, প্রোগ্রাম তাতে করা হয়, সেখানে ইন্টারেক্টিভ প্রোগ্রাম থাকে, সেখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে মেসেজ দেওয়া হয়, আমাদের সেখান থেকে লোকে কাছে নিয়ে আসতে। এছাড়া এরকম ওয়াইল্ড লাইফ উইকের প্রোগ্রাম হয়,
হয়, এরকম অনেক প্রোগ্রাম হয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রোগ্রাম তো থাকলোই, একটা দিন তো থাকলোই, কিন্তু রোজ দিনটাই যেন একটা পরিবেশের উদযাপন হয়। বাকি 364 হ্যাঁ, বাকি 364 দিন কেন নয়? যে আমাদের কিছু না, ধরুন আমাদের কতগুলো জিনিস মেনে চলতে হবে। ধরুন আমাদের যে প্লাস্টিক ব্যবহার যদি আমরা কম করি বা বন্ধ করে দিই, আমরা যদি প্রত্যেকে অন্তত জীবনে 10টা গাছও লাগানোর চেষ্টা করি বিভিন্ন জায়গায়, আমরা যদি 10টা বাচ্চাকেও যদি পরিবেশ সম্বন্ধে শিক্ষিত করার চেষ্টা করতে পারি এক একজন, এরকম ধরনের যদি ছোট ছোট স্টেপ নিতে পারি আমরা, সেটাও কিন্তু অনেক বড় মিলে গিয়ে একটা এফেক্ট দিতে পারে। একটা খুব ভালো প্রশ্ন এসছে নন্দদুলাল কর, হাওড়া কদমতলা থেকে। তিনি লিখছেন, শিল্পায়ন ও বন সংরক্ষণ এই দুয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রাখা সম্ভব? এটা হচ্ছে আমি মনে করি যে মানে আজকের দিনের আমাদের সব থেকে বড় প্রবলেমও বলতে পারি, আমাদের সমস্যার কারণও বলতে পারি, সমাধানও বলতে পারি। কি হচ্ছে যে আমাদের দেশের যে 140 বা 50 কোটি লোক সংখ্যা যে আছে, তাদের খাওয়ানোর জন্য সরকারকে শিল্পায়নের রাস্তায় যেতেই হয়, এছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু আমি মনে করি যে দেখবেন যে একটা উই মাস্ট স্ট্রাইক এ ব্যালেন্স, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন এটা ব্যালেন্স করার জন্য যেটা আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে নোটিফাইড ফরেস্ট এরিয়া যেটা আছে, ধরুন পশ্চিমবঙ্গের কাছাকাছি প্রায় 14-15% কাছাকাছি নোটিফাইড ফরেস্ট এরিয়া আছে। তো সেখানে তার মধ্যে প্রোটেক্টেড এরিয়া আছে যেখানে বন্যপ্রাণ থাকে, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি থাকে, সেগুলো আমরা করেছি। কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভ্যালুয়েবল জমিটাকে ব্যবহার না করতে। যদিও জিনিসটা বলা সহজ, প্ল্যানিং স্টেজে কতটা করা যাবে আমি জানি না। এটা এখানে বসে সমাধান দেওয়ার জায়গায় আমরা কেউই নেই, আমিও নেই, আপনারাও কেউ নেই। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের শিল্পায়ন প্রয়োজন আছে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের প্রয়োজন আছে, মানুষের নিড মেটানোর প্রয়োজন আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পরিবেশের কিন্তু ফেরত হয় না। মানে ইটস লাইক কতগুলো জিনিস থাকে, তার কিন্তু ইট ইজ ইরিভার্সেবল প্রসেস। যদি আমরা একটা কিছু হারিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়া যায় না, এটা মাথায় রেখে চলতে হবে। সুতরাং আমাদের জায়গা, যদি আমি একটা সাধারণভাবে প্রস্তাব দিই সেটা হচ্ছে যে মনে করুন জায়গাগুলোকে আমরা, ল্যান্ডগুলোকে ভাগ করলাম ABC ক্যাটেগরিতে। এ ক্যাটেগরির ল্যান্ডকে আমরা দেবই না ইন্ডাস্ট্রির জন্য। এ ক্যাটেগরির ল্যান্ড মানে হাইলি বায়োডাইভার্সিটি যেখানে আছে, যেখানে জলের রয়েছে, সেগুলোকে আমরা দেবো না। যেখানে মনে করুন প্রচুর এগ্রিকালচার হচ্ছে, সেগুলোকে আমরা দেবো না। যেখানে সেরকমভাবে ইউজ হচ্ছে না জমিগুলো, ব্যারেন ল্যান্ড রয়েছে, সেগুলোকে আমরা দেবো। এরকমভাবে যদি আমরা ভাবতে পারি, যদিও আমি প্রথমেই বললাম যে এগুলো একটা পলিসি ডিসিশনের প্রয়োজন আছে, এগুলো যারা এই দায়িত্বে রয়েছেন তারা সেগুলো ভাববেন। কিন্তু আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেগুলো মানে পরিবেশের যে কথাগুলো ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ইররিভার্সেবল। যদি ধরুন আজকে যদি কথার কথা বলছি যে আমরা সুন্দরবন যদি হারিয়ে ফেলি, সুন্দরবন ফেরত আসবে না কিন্তু, এটা আমার মাথায় রাখতে হবে। সুতরাং আমরা কোথায় যাব, কত দূর যাব, সেটা বুঝে নিয়ে আমাকে চলতে হবে। এবং একটা জিনিস মনে রাখার জন্য বলি, সেটা হচ্ছে যে একটা কথা আছে যে স্ট্রেংথ অফ এ চেন ডিপেন্ডস অন দ্য উইকেস্ট লিঙ্ক। একটা চেন কোথা থেকে ছেড়ে, তার যে সব থেকে দুর্বল যে লিঙ্ক সেখান থেকে চেন ছেড়ে, পরিবেশও কিন্তু ওই জায়গা। আচ্ছা, 22488085-এ কোনো শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে শেষ বেলায়? কে রয়েছেন? নমস্কার। না ছিলেন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন এসছে। রামেশিস কয়াল লিখেছে বরানগর থেকে, বলছে যে অরণ্য ধ্বংসের ফলে প্রাকৃতিক দুর্যোগ কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। যেটা বললাম, প্রায় অরণ্য ধ্বংসের জন্য কি হচ্ছে, আমাদের এই গ্রিন হাউস গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে, কার্বন সিকোয়েস্ট্রেশন হচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের কথা আমরা আগে থেকে আলোচনা করছি। প্রাকৃতিক দুর্যোগ, ক্লাইমেট চেঞ্জের যে ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আপনি ভেবে দেখুন না, যদি আমি 20 বছর আগের যে স্টর্মের রেকারেন্স ইন্টারভেলস দেখি, সেটা কিন্তু এখানটাকার থেকে অনেক কম। হয়তো 10 বছরে একটা এরকম ম্যাসিভ সাইক্লোন আসতো। এবারে দেখুন আপনি কতগুলো লাস্ট 10 বছরে এসেছে। সুতরাং আমি মনে করি যে জঙ্গল ধ্বংসের সঙ্গে আর এটার সঙ্গে লিঙ্ক আছে। আর বড় কথা হচ্ছে কি জানেন তো, শুধুমাত্র এটা কিন্তু লোকাল ইম্প্যাক্ট নয়। ধরুন আমি এখানে জঙ্গল কাটলে এখানেই ক্ষতি হবে, সেটাও সত্যি কথা, কিন্তু অন্য জায়গায় কাটলেও কিন্তু আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং এটা খুব বড় একটা মাচ লার্জার ইস্যু, এটা সবাইকেই নিয়ে ভাবতে হবে। দেখি ফোনে যাকে ধরার চেষ্টা করছি, কেউ রয়েছেন কিনা। 22488085। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে
পরিবেশ রক্ষায় বা এই অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ? খুব জরুরি কথা বলেছেন। আমাদের যেটা ধরুন রিও কনফারেন্স যে আমাদের হয়েছিল, তারপর কিয়োটো প্রোটোকল তৈরি হয়েছে, আমাদের যে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর লোক এটা নিয়ে কনসার্ন হয়েছে। যেটা আমি বলছিলাম যে ধরুন আমি ভারতবর্ষে যদি গাছ কাটি তার ইম্প্যাক্ট কিন্তু শুধু এখানেই মধ্যে থাকবে তা নয়। ইন্দোনেশিয়ায় গাছ কাটলে তার ইম্প্যাক্ট আমেরিকা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই যে বিষয়গুলো আছে সেটা লোকে বুঝেছেন এবং সেই জন্য লোকে অনেকগুলো ক্লাইমেট চেঞ্জের জন্য যে আমাদের কনফারেন্স অফ পার্টিস বলে, সিওপি বলে, সেগুলো তার যে সিগনেটারিজ যারা আছে তার মধ্যে অনেক দেশ রয়েছেন, আমাদের ইন্ডিয়াও তার মধ্যে একটি রয়েছে দেশ। তারা এটাকে নিয়ে বসে, তাদের মধ্যে আলোচনা করে বিভিন্ন রকমের প্রথা এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। যেমন ধরুন এই যে ক্লাইমেট চেঞ্জকে মানে আটকানোর জন্য সাধারণভাবে যদি বলি যে দুটো রাস্তা, একটা মিটিগেশন, একটা অ্যাডাপ্টেশন। মিটিগেশনের মধ্যে ম্যাসিভ প্লান্টেশন তৈরি করা এবং সেগুলোকে ধরুন যারা প্লান্টেশন তৈরি করলো তারা এর কম্পেনসেশন পেতে পারে। কার্বনের একটা মার্কেট আছে, যেমন শেয়ার মার্কেট হয় না, ওরকম একটা গ্লোবাল কার্বন মার্কেট আছে। যারা ধরুন প্লান্টেশন তৈরি করে সেখানে যদি একটা সার্ভে করে দেখা যায় যে তাতে নির্দিষ্ট পরিমাণ কার্বন সিকোয়েস্ট্রেশন হচ্ছে, তার দাম তারা বাজার থেকে পেতে পারে। সুতরাং এরকম অনেক প্রজেক্ট বিভিন্ন জায়গায় ভারতবর্ষকে ধরেই বলছি হয়েছে। সুতরাং এটা একটা দিক এবং তার সাথে সাথে অ্যাডাপ্টেশন। ধরুন যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেমগুলো হচ্ছে, হাউ ক্যান উই অ্যাডাপ্ট? আমাদের ধরুন ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে মানুষের জীবিকাকে এবং জীবনকে কী করে আরও সংরক্ষিত করে রাখা যায় সেগুলো নিয়ে ভাবার হচ্ছে। সুতরাং এই যে কনফারেন্স অফ পার্টিসে যেটা আসে ইউএনের আন্ডারে, তারা এটা নিয়ে ডেলিভারেট করেন এবং তার সঙ্গে সেভাবেই তারা একটা আইডিয়া দেন। এটা মানে বেসিক্যালি আইডিয়াটা প্রথম যেটা ওদের থাকে সেটা হচ্ছে যে এই মানে ফসিল ফুয়েল ইউজ করা কে কাট করার জন্য কতটা সম্ভব আমাদের ফসিল ফুয়েল কাট করা যেতে পারে। যেমন ধরুন আপনি অফলেট দেখছেন আমাদের ভারত সরকার দুটো জিনিসের কথা খুব গুরুত্ব দিয়ে ভাবছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল হলে হবে কি যে আমাদের যে ফসিল ফুয়েলের পরিমাণটা অনেকটা কমবে। এর সাথে সাথে ইথানল যে অ্যাড করার কথা আছে পেট্রোল ডিজেলের সাথে, ইথানলের একটা পোর্শন আছে, সেটা অ্যাড করলে তার মধ্যে কিছুটা ইম্প্যাক্ট হয়। আর একটা খুব বড় জিনিস হচ্ছে যে সৌরশক্তি। আমি আপনার এখানে এই প্রোগ্রাম যখন শুনছিলাম নিউজের সঙ্গে একটা অ্যাডও শুনছিলাম যে পিএম সৌরঘর বলে একটা প্রোগ্রামের কথা ওনারা বলছিলেন, যাতে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি দিচ্ছে এবং তাতে করে ঘরের মধ্যে সোলার প্যানেল লাগাতে বলছে, মানে ছাদে ইউজ করার জন্য। এটাও কিন্তু একটা বড় দিক, এটাও কিন্তু ভারত সরকার খুব বড় করে এটার মধ্যে আসছেন। এটা আমি মনে করি যে যদি আমরা ইলেকট্রিসিটির যে আমাদের যে কনজামশন যেটা আছে সেটা আমরা যদি ওখান থেকে মেটাতে পারি, তাহলে কিন্তু এই সূর্য হচ্ছে সূর্যের একটা অসীম শক্তির আধার। সুতরাং সেখান থেকে আমরা নিতে পারি, তাতে করে ফসিল ফুয়েলের প্রয়োজন কমবে। এবং আমরা এখন দেখা যাচ্ছে যারা এই ব্যাপারে জানেন তারা আমাকে সাপোর্ট করবেন, সেটা হচ্ছে যে এক্সেস যে ইলেকট্রিসিটি যেটা তৈরি করা হচ্ছে এর মাধ্যমে সেটা কিন্তু গ্রিডে বিক্রিও করা যায়। সুতরাং এটাও একটা দিক আছে, এগুলো ভাবার বিষয় আছে। আর একটা কথা এর সাথে সাথে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে জল বাঁচানোর একটা কিন্তু বিভিন্ন প্রকল্প আছে। পশ্চিমবঙ্গ সরকারকে ধরে বলছি যে এইটা কিন্তু আমাদেরকে সবাইকে খুব সিরিয়াসলি নিতে হবে। রেন ওয়াটার হারভেস্টিং কিন্তু খুব বড় মাপে করা দরকার, তাতে করে আমাদের যে জলের যে ড্রাইনেসের যে সমস্যাগুলো আছে, যে বিভিন্ন জায়গায় যে আমাদের জলের প্রবলেমের জন্য অনেক রকম কৃষিকাজের জন্য বা ডোমেস্টিক কাজে প্রবলেম হয়, রেন ওয়াটার হারভেস্টিং কিন্তু আমাদের এখান থেকে অনেকটা শুরুয়া দিতে পারে। দেখি আরেকবার চেষ্টা করি। কেউ রয়েছেন কিনা আমাদের সঙ্গে? নমস্কার, কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ থেকে বলছি। বলুন, কে বলছেন আপনি? আমার নাম শেখ আসমত আলী। বলুন। সমস্যাটা আমরা শুনছি, খুব ভালো লাগছে এবং সেই সঙ্গে আমার একটা সংযোজন, পঞ্চায়েত এলাকায় যে সমস্ত গাছ কাটা হয় তার কোনো বাধা নিষেধ নেই এবং কোনো গাছ লাগানো হয়নি। এটা প্রায় চলেই আসছে। এছাড়া গাছ লাগানোর ব্যাপারে যে ঘটা করে গাছ লাগানো হয় ওদের ধারে বা বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ওই কয়েকটা গাছ বেঁচে থাকে, বাদ বাকি বিভিন্ন কারণে যেগুলো আপনারা আলোচনা করলেন ঠিক ওইভাবেই নষ্ট হয়ে যায়। সুতরাং এই ঘটা করে প্রচার করে যে লাগানো হচ্ছে সেই অর্থ ব্যয়টাও বেকার হয়ে যাচ্ছে। আমি মনে করি যে
এমন কিছু গাছ লাগানো হোক যেগুলো গরু ছাগল সহজেই খায় না বা নষ্ট করে না। এমন কিছু গাছ রয়েছে যেমন খেজুর, আমাদের এখানে বলে বাটাম ফলের গাছ, আপনারা যেরকম বললেন নিম গাছ, এই ধরনের গাছ লাগালে আমার মনে হয় খুব ভালো হবে। বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই এই খুব ভালো সংযোজন- ভালো সাজেশন দিয়েছেন উনি। অ্যাকচুয়ালি ওই খেজুর এবং তাল আগে গ্রামাঞ্চলে কিন্তু খুবভাবে প্রচলিতভাবে হতো, সেটা এখন লাগানো হয় না। হুম, তো সেটা হয়তো আরো বড় করে আমাদের ভাবা উচিত, এবং যেটা বললাম মানুষকে সচেতন আলটিমেটলি হতেই হবে। হুম। গরু ছাগল দিয়ে বা অন্যভাবে নষ্ট করে গাছগুলো চলে যাচ্ছে, তাতে করে মূল্যবান সরকারি রিসোর্সেরও ক্ষতি হচ্ছে এবং আলটিমেটলি পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, যেমন উনি বললেন। এ ব্যাপারে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। না, এই ব্যাপারটা সত্যি আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে অবাক লাগছে যে অরণ্য ধ্বংসের পেছনে এই ধরনের পেট, যারা গরু ছাগল, মানে অনেকটা গ্রামের দিকে তো প্রায় ঘরে ঘরেই রয়েছে, এবং সেটা অরণ্য ধ্বংসের পেছনে মানুষের হাতের পাশাপাশি এই ধরনের পশুদেরও একটা হাত থাকে। এটা কিন্তু একটু অবাক লাগছে, এবং এখান থেকেও বোধহয় আমাদের মানুষকে সচেতন করার দরকার আছে। এক্স্যাক্টলি। এবং এটা দেখছি যে সচেতনতা কিন্তু মানুষের রয়েছে, তাই জন্য এত রাত্রিরে তারা কিন্তু exactly. নানান প্রশ্ন করে জানতে ঠিক, চাইছেন। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। আরেকজন রয়েছেন, একটু দেখি কে রয়েছেন? সরাসরি পাই নাকি। নমস্কার। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, কে হ্যাঁ। বলছেন? হ্যাঁ, হ্যালো দাদা ভাই, নমস্কার। স্যারকেও নমস্কার। নমস্কার, নমস্কার। বলছি আমাদের গ্রাম সাইডে বাড়ি, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলুন। আমার গ্রামেই বাড়ি, আমার দু সাইডে গ্রাম, বিছখান দিয়ে ক্যানেল। তাই প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল ক্যানেলের গাছগুলো কেটে সব সাফ করে দিল। একটা গাছও লাগানো হয়নি, সরকার থেকেই কেটেছে, সরকারই কাটিয়েছে, কিন্তু বললো যে লাগানো হবে, আর লাগানো হয় না। আর মানে এসে মাঠে যে মানুষ কাজ করতে যাচ্ছে, এই রোদেতে যে কোথাও একটু যে দাঁড়াবে, একটু ছাওয়াতে, সেরকম জায়গা পর্যন্ত নেই। আচ্ছা, এটা হলো। আর একটা, জয়পুরের জঙ্গল আমি গেছি, দেখেছি এত জঙ্গলে বড় বড় গাছ ছিল, মানে ওই মাথার গাছ এই মাথার রাস্তাটার ভেতর দিয়ে মানে সুড়ঙ্গের মতো হয়েছিল। হুম। হ্যাঁ, ওদের গাছ এধারে ঠিক গেছে, এধারে গাছ সে এত বড় গাছ, সেই গাছগুলোও নেই এখন। হ্যাঁ, আর একটা বলি যে আগে, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলছি, চড়াই পাখিগুলো মাঠে দেখা যেত, কোটি কোটি পাখি থাকে থাকে বসতো মাঠে, দেখা যেত। আর বাড়ির চাল এসে বাসা করতো, বাড়ির চালে খড়ের চাল ছিল, বাসা করতো, ওইসব পাখিগুলো আর দেখা যাচ্ছে না। হুম। আর এই গরমটা গরমটা যে হচ্ছে, এই অতিরিক্ত গরমে যে পাকা বাড়ি, এখন গ্রামে গ্রামে সব পাকা বাড়ি হয়ে গেছে, মাটি বাড়ি খুব কমই আছে। হুম। যাদের পাকা বাড়ি আছে তারা বাড়িতে থাকতে পারছে না, ছোট্টে বেরিয়ে পড়ছে। আমার বাড়ির সামনে, আমার মাটির বাড়ি, আমার বাড়ির সামনে গাছ আছে, তেঁতুল গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ আছে, সব গাছ রয়েছে। এসে এখানেতে এই মেলা যাত্রীর মতন এসে বৈকালে সব বসে থাকে হাওয়া দিয়ে, হাওয়াতে। আমার গায়ে বাড়িটা ফাঁকা বাহ। থেকে একদম খুব ভালো লাগলো শুনে এটা। দক্ষিণ দিকে। ঠিক। হ্যাঁ, নমস্কার, ভালো মানে গাছ থাকবেন। লাগানোর সদর্থক ভূমিকাটা ঠিক কোন জায়গায় আপনি সেটা প্রমাণিত। দোতলা তিনতলা বাড়ি করে নিলাম, কিন্তু গাছ নেই, আশ্রয়টা কিন্তু সেই গাছের তলাতেই নিতে হচ্ছে শেষ পর্যন্ত। দেখুন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তার কত সহজ স্বাভাবিক একটা সমাধান উনি নিজেই দিলেন। হুম। এটা কিন্তু মানুষকে বুঝতে হবে। মানুষকে ধরুন আসলে কি হচ্ছে যে দিনকে দিন কনজিউমারিজমটা তো বেড়ে চলেছে। হুম। আমাদের যে প্রয়োজন এবং লোভ, এই দুটোর মধ্যে তো কোনো সামঞ্জস্য নেই। না। বৃহত্তর সামাজিক পরিসরের কথা বলছি। হুম, হুম। যেটা উনি বললেন, কত স্বাভাবিকের কথা বললেন, যে গাছগুলোর কথা, এগুলো সব জায়গাতেই ছিল আগে, কিন্তু এগুলো আমরা যদি নষ্ট করি তাহলে আমাদের ভবিষ্যৎ আচ্ছা, তো এই যে বনভূমি রক্ষা, আগামী দিনে বনভূমিকে তো রক্ষা করতে হবে, যেটা তো কোনো দ্বিমত নেই, না, এর কোনো কিন্তু অপশন নেই। এই বনভূমি রক্ষার সব থেকে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যেটা আমাদের এনক্রোচমেন্টের কথা বললাম, আমাদের হিউম্যান এনক্রোচমেন্ট, আমাদের জমি জবরদখল করে জঙ্গলকে হাসিল করে নেওয়া বা অন্যায়ভাবে গাছ কাটা ইত্যাদি। কিন্তু সেটা ওভারকাম করা যায় একমাত্র যদি মানুষ সচেতন হয়, এবং আমাদের যদি সরকারি মেশিনারিটা খুব সদর্থক ভূমিকা নেয়। এই দুটোই খুব জরুরি। আমাদেরকে দেখুন, জঙ্গল বাঁচানো এবং সবুজায়ন করা কিন্তু কোনো অপশন নয়, এটা আমাদের করতেই হবে। একদম। না হলে আমাদের মানে আপনি জানেনই, আপনার দর্শক শ্রোতারাই বলছেন, সবাই তারা রিয়েলাইজ করেছেন বিষয়টা। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে গাছ আমরা না কাটি এবং গাছ লাগানোর ব্যবস্থা করি। বন দপ্তর একটা সরকারি দপ্তর, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি এবং চিরকালই করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু সেটা সফল তখনই হবে যখন নাকি আমাদের সঙ্গে মানুষ এগিয়ে আসবে, হাতে হাত নিয়ে
এগিয়ে আসবে, যাতে করে আমরা যেটা উনি বলছেন গাছ আমরা লাগাচ্ছি, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো তাহলে আমাদের বা গাছ যেগুলো কাটা হচ্ছে সেগুলো মানুষ তার লোভের বশবর্তী হয়েই কাটছে। সুতরাং আমি ওটাই বলছি, ইট ইজ নট অ্যান অপশন, আমাদের সেটা করতেই হবে। করতে গেলে আমাদের সবাইকে মিলে চলতে হবে, একসাথে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের একদম লাস্ট একদম শেষের ইতে দিকে চলে চলে এসেছি। এসেছি আমরা। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে রয়েছেন সরাসরি একবার কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কি হুম, বলছেন? কে রয়েছেন? আমি রাজু বলছি গড়িয়া থেকে। হ্যাঁ, বলুন। বলুন। আম, আমার একটা ছিল অবজারভেশন ছিল যে এই যে রেটে কাজগুলো মানে কাটা হচ্ছে, বিল্ডিং গুলো তো অনেক বেশি রেটে বানানো হচ্ছে, তো বিল্ডিং কংক্রিটাইজেশন যেটা হচ্ছে সেটার জন্য তো এই গরমটা বাড়ছে। কংক্রিট যত কংক্রিটাইজেশন হচ্ছে, তো এই বিল্ডিং কনস্ট্রাকশনটা যেখানে দেখছি জায়গা পাচ্ছে বিল্ডিং দাঁড় করে দিচ্ছে। আর বেশিরভাগ বিল্ডিং কমপ্লেক্সে দেখবেন অর্ধেক লোক তো থাকে না, মানে এত রেট বেশি, এটা বিজনেস হয়ে গেছে। আর যে বালি আসছে, যে বালিটা তো নদী থেকে আসছে, নদীর বালিটা তো শেষ করে দিচ্ছে এরা। আর এই দুটো জিনিস বলা ছিল, বিল্ডিং কনস্ট্রাকশন থেকে কিছু কমানোর ব্যবস্থা করা যায়, মানে গভর্নমেন্টকে বলে। অর্ধেক লোক তো মানে থাকে না বিল্ডিং গুলোতে, তো এত বেশি রেটে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্যই তো গরমটা বাড়ছে। গাছ লাগালে তো গরমটা কম হয় ঠিকই, তো বিল্ডিংটা তো তার বেশি রেটে বানানো হচ্ছে। তো এই দুটো জিনিস ঠিক বলা আছে। ছিল। একদম, এই সচেতনতা একটা বড় ব্যাপার, যে সত্যি একদম, এত হাউজিং, এত বিল্ডিং, যেখানে হয়তো লোক সংখ্যা নেই, এদিকে গাছ কেটে অরণ্য মাল্টি স্টোরিড কেটে একটা বিল্ডিং তৈরি তৈরি হচ্ছে, হয়েছে। একদম। এখন এখান থেকে তো পরিত্রাণ পাওয়ার উপায় মানে সেটা একটা বড় বৃহত্তর ভাবনা, সেই বৃহত্তর ভাবনা ভাবনা। থেকে একটা কান্ট্রি অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট বলে আছে, সেটা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। ওটার মধ্যে যারা স্পেশালিস্ট তারা বলতে পারবেন যে ব্যাপারে সরকারকে এবং মানুষকে দুপক্ষকে সচেতন হতে হবে, যে মানে এই তো কত জিনিস হচ্ছে যে মানে তার হয়তো প্ল্যানিং নেই, এই সমস্তগুলো আছে। তো হোয়াট এভার, এগুলো নিয়ে ভাবতে হবে এবং আমাদের আরও সচেতন হয়ে এগোতে হবে আর কি। ঠিক। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আজকে পরিবেশ রক্ষায় জঙ্গলের ভূমিকা এই নিয়ে অনেক কথা আমরা জানলাম, যেগুলো আগে জানতাম না। অনেক বন্ধু আপনারা এসেছেন আপনাদের প্রশ্ন নিয়ে, এবং তার যথাযথ উত্তরও দিয়েছেন আমাদের আজকের স্পেশালিস্ট নীলাঞ্জন মল্লিক, আইএফএস প্রাক্তন ডিরেক্টর, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং একদম শেষে একটা কথা বলি, আমরা জানি যে পরিবেশ রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকেই রক্ষা করা। একদম তো এই নিয়ে আপনার একটা বার্তা। একদম আমাদের শ্রোতাদের জন্য আপনার বার্তা, যেটা সচেতন করবে আরো বেশি। আমি প্রথম থেকেই যেটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে কনজারভেশন কেউ একা করতে পারে না। কনজারভেশন একটা পার্টনারশিপের ব্যাপার। সরকারি সংস্থা থাকবে, বেসরকারি সংস্থা থাকবে, ইন্ডিভিজুয়াল মানুষ থাকবে, সায়েন্টিফিক ইনস্টিটিউশনস থাকবে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজেস থাকবে, মানে সব থেকে বড় কথা ইয়াং পপুলেশন থাকবে। সবাইকে আমাদেরকে এনকারেজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। এবং সব থেকে বড় কথা, আমি যেটা বারবার রিপিট করার কথা বলছি, সেটা হচ্ছে যে কনজারভেশন মানে পরিবেশের রক্ষা করা, এটা কিন্তু অপশনাল নয়, এটা আমাদেরকে করতেই হবে। বিকজ আমাদের এই যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে 5 জুন যেটা আমাদের বিশ্ব পরিবেশ দিবস ইউএন থেকে ডিক্লেয়ার করা হয়েছে, এরা আজ থেকে 53 বছর আগে যখন এটা তৈরি হয়, তখন এর থিম ছিল যে আমাদের একটাই মাত্র পৃথিবী আছে, অনলি ওয়ান প্ল্যানেট। তো আজকেও কিন্তু একটাই পৃথিবী আছে আমাদের বাঁচার জন্যে। আমাদের এখানে সেইটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে, এটাই আমার তরফ থেকে বলার। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 10:58:30। সময় একদমই শেষ। এদিকে টেলিফোনের আলো ব্লিঙ্ক করেই যাচ্ছে, সুতরাং নতুন করে আর ফোন নিলাম না। নিশ্চয়ই আবারও এই বিষয় নিয়ে, অর্থাৎ পরিবেশ নিয়ে আমাদের যে সচেতনতা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের কী কী করণীয়, কী কী করতে হবে, কী কী করবো না, এটা নিয়ে নিশ্চয়ই আবারও আমরা আজকে যাকে পেয়েছেন বিশেষজ্ঞ হিসেবে নীলাঞ্জন মল্লিক, তাকে আবারও আগামী দিন পাবো। এবং আপনাদের আরও বৃহত্তর কোনো প্রশ্ন যদি থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর, সেই সমস্ত প্রশ্নের সমস্ত সমাধান নিয়ে আমরা কিন্তু এই স্টুডিওতে হাজির হব। আর 100.1 মেগাহার্টজ AIR-FM গোল্ডে। আপনাদের নিতে পারছি না, আর সময়ের জন্য আপনাদের ফোন আর নিতে পারছি না। একদম। আসুন আজকে অনুষ্ঠানের একেবারে শেষে সবাই মিলে একটা শপথ করি, আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর, সুস্থ, সবুজ পৃথিবী গড়ে তুলি। একদম। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনাদের সঙ্গে ধন্যবাদ।